ওকে, সো যেটা বলছিলাম, আমরা আগের দিন আসলে দেখেছি, আগের দুই তিনটা ক্লাসে আমরা দেখেছি লিনিয়ার এবং লজিস্টিক রিগ্রেশন, মেশিন লার্নিং এর একদম এবিসিডি বলতে পারেন প্রথম যে মডেলগুলো আমরা শিখি সেগুলো, এবং পরবর্তীতে আমরা যখন দেখব ডিপ লার্নিং তখনও আমরা দেখব যে এই লজিস্টিক রিগ্রেশনে এবং লিনিয়ার রিগ্রেশনে আমরা যে লিনিয়ার ফাংশনটা এবং এরপর যে সিগময়েড বা সফটম্যাক্স এই ফাংশনগুলো অ্যাক্টিভেশন ফাংশনগুলো ইউজ করেছি সেগুলোই আমরা পরে অনেক বেশি ইউজ করব। তো আজকে আমরা আসলে এমনিতে একটা ওভারঅল এমএল প্রজেক্ট কিভাবে ডিজাইন করতে হয়, কিভাবে হাইপার প্যারামিটারস যেগুলো আসলে মডেল নিজে নিজে টিউন করবে না গ্রেডিয়েন্ট ডিসেন্ট দিয়ে, সেগুলো কিভাবে টিউন করতে হয়, এরপর ডেটা কিভাবে প্রিপ্রসেস করতে হয়, এই জিনিসগুলো দেখব। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখব, সেটা হচ্ছে ওভারফিটিং এবং আন্ডারফিটিং এর যে কনসেপ্টটা সেটা। তো ফার্স্ট কোশ্চেন হচ্ছে এই যে ওভারফিটিং বা জেনারেলাইজেশন, এই কনসেপ্টটা কি আসলে। তো জেনারেলাইজেশন আমরা আগেও আসলে ক্লাসে বলেছি, জেনারেলাইজেশন বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে একটা মেশিন লার্নিং মডেলের অ্যাবিলিটি টু পারফর্ম ওয়েল অন এ নিউ আনসিন ডেটা। মানে আপনি তো একটা পার্টিকুলার ডেটা দিয়ে, একটা ডেটা সেট আপনার কাছে আছে ট্রেনিং ডেটা, যেটা দিয়ে আপনি মডেলটাকে ট্রেন করছেন। সমস্যা যেটা হয় যে মডেলটা হচ্ছে যেই ডেটাটাকে সে অলরেডি একবার দেখে ফেলে এবং যেই ডেটার উপর বেস করে তাকে ট্রেন করা হয়, তাকে টিউন করা হয়, সে আসলে টিপিক্যালি ওই ডেটায় ভালোই পারফর্ম করে যদি আপনি মোটামুটি ঠিকঠাকভাবে মডেলটা ট্রেন করাতে পারেন। হ্যাঁ, কিন্তু অনেক কমনলি একটা জিনিস দেখা যায় যে যখন আপনি নতুন ডেটা আসলে মডেলটাকে ফিট করছেন তখন আর পারফরমেন্সটা অত একটা ভালো থাকে না। এটার অনেকগুলা কারণ আছে। প্রথমত আপনার যে অরিজিনাল ডেটা ছিল সেটার সাথে হয়তো নতুন ডেটার ডিস্ট্রিবিউশনই মিলে না, দুইটা আসলে দুই টাইপের ইমেজ, দুইটার মানে কালেকশনের পদ্ধতি ভিন্ন ছিল, এই টাইপের অনেক ইস্যু আসলে হতে পারে। তো বাট বুঝতেই পারছেন এটা আসলে অনেক বড় একটা সমস্যা, কারণ যদি মানে আমাদের মেশিন লার্নিং মডেল নতুন ডেটায় ভালো পারফর্ম না করে তাহলে কিন্তু ওই মডেলটাকে আসলে আমরা রিয়েল লাইফে ডিপ্লয় করতে পারবো না, কারণ সেখানে তো বিভিন্ন টাইপের ডাইভার্স নিউ আনসিন ডেটা আসলে তাকে ফেস করতে হবে। তো এই যে অ্যাবিলিটিটা, মানে নতুন আনসিন ডেটায় ভালো পারফর্ম করার যে অ্যাবিলিটিটা, সেটাকেই জেনারেলাইজেশন বলা হয়। এবং মেশিন লার্নিংয়ের একদম ফান্ডামেন্টাল যে অবজেক্টিভ সেগুলোর মধ্যে একটা হচ্ছে ভালো জেনারেলাইজেশন যে কোনো মডেলের জন্য। ঠিক আছে, তো ওই তো এটা আসলে রিয়েল লাইফে আপনি যদি যে কোনো মডেলকে ইউজফুল করতে চান, রিলায়েবল করতে চান, রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট করতে চান, তাহলে আসলে জেনারেলাইজেশন ভালো হওয়াটা খুবই দরকার। তো জেনারেলাইজেশন রিলেটেড আসলে দুই ধরনের কনসেপ্ট আছে। একটা হচ্ছে আন্ডার ফিটিং, আমরা অলরেডি বলছি ওভারফিটিং আর আন্ডারফিটিং দুইটা কনসেপ্ট আছে। আন্ডারফিটিং হচ্ছে তখন যখন আপনি এমন একটা মডেল বানিয়েছেন যেটা আসলে অলরেডি আপনার কাছে যে অ্যাভেলেবল ডেটা আছে, বলতে পারেন ট্রেনিং ডেটা যেটা আছে, সেই ডেটার মধ্যেই কোনো মানে আন্ডারলাইং প্যাটার্ন বা কোনো মানে সিগনিফিক্যান্ট একটা প্যাটার্ন সে খুঁজে বের করতে ব্যর্থ হয়। তখন যেটা হয় আসলে সে ডেটাকে আউটপুটের সাথে প্রপারলি ম্যাচই করতে পারছে না, আপনার ট্রেনিং ডেটাকেই ম্যাচ করতে পারছে না। তো এই কারণে ট্রেনিং ডেটাই আসলে সে ভালো পারফর্ম করতে ব্যর্থ হবে। ঠিক আছে, তো এই কেসটা আন্ডারফিটিংয়ে যেটা হয় সেটা হচ্ছে এখানে আসলে দেখতেই পাচ্ছেন আমাদের আসলে আন্ডারফিটিং যে কেসটা, সেখানে ডেটাটা ট্রেনিং ডেটা এবং নতুন আনসিন ডেটা দুই ক্ষেত্রেই পুয়ার পারফরমেন্স সে দেখায়। ঠিক আছে, তো এটা আসলে একটা একটা অপশন। তো এটা একটা ফ্যাক্টর। আর এই আন্ডারফিটিংকে আসলে লিঙ্ক করা হয় দুইটা জিনিসের সাথে, একটা হচ্ছে হাই বায়াস এবং লো ভ্যারিয়েন্স। তো বায়াস আর ভ্যারিয়েন্সের যে কনসেপ্টটা সেগুলো আসলে কি। তো বায়াস আসলে যেটা বোঝায় সেটা হচ্ছে মানে আপনার একটা কমপ্লেক্স মডেলকে, মানে ধরেন একটা কমপ্লেক্স সিনারিও রিয়েল লাইফে, ধরেন আমার এমন একটা মডেল আছে যেখানে ধরেন এটা হচ্ছে আমার ডিস্ট্রিবিউশন, যেখানে হয়তো শুরুতে এভাবে এভাবে গেছে, এই ডেটাটা দেখেই মনে হচ্ছে না একটু কমপ্লেক্স। এটা কমপ্লেক্স মানে এটা তো লিনিয়ার হবে না নিশ্চয়ই, এগুলো হচ্ছে ডেটা পয়েন্ট। এটা যদি একটা রিগ্রেশন টাস্ক হয় এটা তো নিশ্চয়ই লিনিয়ার না, এটা এইভাবে গেছে অনেকটা। ঠিক আছে, তো মোটামুটি বলতে পারেন কমপ্লেক্স। এখন আমি এইরকম একটা কমপ্লেক্স টাস্ককে যদি একটা সিম্পল মডেল ধরেন একটা সরল রেখা দিয়ে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি, তাহলে যেটা হবে এই ডেটার যে অ্যাকচুয়ালি আন্ডারলাইং প্যাটার্ন, যেটা আমরা মোটামুটি ভিজুয়ালাইজ করেই বুঝতে পারছি, সেই প্যাটার্নটা আসলে এই মডেলটা ধরতে পারবে না, কারণ এই প্যাটার্নটা আসলে এত সিম্পল লিনিয়ার মডেল দিয়ে ক্যাপচার করা সম্ভব না। ঠিক আছে,
তো যখন এরকম একটা রিয়েল ওয়ার্ল্ড এবং মোটামুটি ধরেন কমপ্লেক্স একটা প্রবলেমকে খুবই সিম্পলিফাইড মডেল দিয়ে যখন আহ, আপনি রিপ্রেজেন্ট করার চেষ্টা করেন এবং মডেল সেই কাজটা করতে ব্যর্থ হয় এবং সিগনিফিক্যান্ট এরর আসলে চলে আসে, তখন আমরা সেটাকে বলি এখানে আসলে বায়াস দেখা যাচ্ছে। মডেলের অলরেডি একটা মানে স্ট্রং অ্যাপ্রক্সিমেশন আছে, সেটা হচ্ছে এই মডেলটাকে অবশ্যই লিনিয়ার হতে হবে। তো এইটা জাস্ট একটা এক্সাম্পল, লিনিয়ার নাও হতে পারে, বাট ওই রকম একটা স্ট্রং অ্যাজাম্পশন তার অলরেডি ডাটার ব্যাপারে আছে এবং সে নতুন ডেটা দেখে, ধরেন এখানে নতুন নতুন ডেটা পয়েন্টগুলো দেখেও সে আসলে শিখতে ব্যর্থ হচ্ছে যে না, আমি আসলে ইনিশিয়ালি যে অ্যাজাম্পশনটা করেছিলাম সেটা আসলে ভুল হচ্ছে। ঠিক আছে? তো খুব স্ট্রং অ্যাজাম্পশন যদি থাকে কোনো মডেলের, তখন আমরা সেটাকে বলি মডেলটা আসলে বায়াসড হয়ে গেছে, মডেলটার হাই বায়াস আছে। ঠিক আছে? এবং এটার কারণে যেটা দেখা যায় আসলে নতুন আপনি ডেটা পয়েন্ট দিলেন, বাট ওই ডেটা পয়েন্ট থেকে খুব ভালো একটা কিছু সে শিখতে ব্যর্থ হয়। এই জিনিসটা হচ্ছে হয়ে থাকে আন্ডারফিটিংয়ে। তো আন্ডারফিটিংয়ে এই কারণে আমরা বলি আন্ডারফিটিংয়ের সাথে হাই বায়াসের একটা লিঙ্ক আছে। হাইলি বায়াসড যদি কোনো মডেল হয় তখন সেখানে আন্ডারফিটিং ঘটে। এবং দ্বিতীয় যে জিনিসটা সেটা হচ্ছে লো ভ্যারিয়েন্স। লো ভ্যারিয়েন্স ঠিক উল্টো জিনিসটা মেজার করে। ভ্যারিয়েন্স বলতে যেটা বোঝানো হয়, ধরেন আপনার মডেলে নতুন একটা ডেটা পয়েন্ট আসছে। হ্যাঁ, ধরেন আমার এটা একটা মডেল ছিল, তো আমি যদি এখানে একটা লিনিয়ার মডেল ফিট করতে চাই, তাহলে ধরেন এটা না, এরকম কিছু একটা হবে। হ্যাঁ, এরকম কিছু একটা মডেল আসার কথা। এখন ধরেন আমার এখানে একটা নতুন ডেটা পয়েন্ট আসলো, এখন তো ঠিক আগের মতো হয়ে যাবে না, রাইট? এখন নিশ্চয়ই আমার মডেলটা একটু চেঞ্জ হবে, একটু চেঞ্জ হওয়ার চেষ্টা করবে, এরকম হয়তো ওই নতুন যে ডেটা পয়েন্টটা সেটার দিকে একটু ঝুঁকে যাওয়ার চেষ্টা করবে, সেটাকেও ফিট করার চেষ্টা করবে। সেটা হয়তো পুরোপুরি ফিট করতে পারবে না, বাট এই যে নতুন একটা ডেটা পয়েন্ট আনার পরে সেটার মডেলের যে প্রেডিকশন, মডেলের যে প্যারামিটারগুলো, সেগুলোর যে সেন্সিটিভিটি এই নতুন ডেটা পয়েন্টের প্রতি, মানে ট্রেনিং ডেটার ভ্যারিয়েশনের কারণে মডেলে যেভাবে ভ্যারিয়েশন হয়, এই যে যে রিলেশনটা, এটাকেই আসলে ভ্যারিয়েন্স বলে। তো আপনার ট্রেনিং ডেটার উপর ডিপেন্ড করে মডেল যদি অনেক বেশি চেঞ্জ হতে থাকে, তখন আমরা বলি অনেক বেশি ভ্যারিয়েন্স আছে মডেলে। বাট শুরুতে আমরা যে মডেলটা দেখেছিলাম, লিনিয়ার মডেলটা, যেখানে এখানে ডেটা পয়েন্টগুলা মোটামুটি একটা সার্কুলার শেপে চেঞ্জ হওয়া সত্ত্বেও মডেলটা কিন্তু একটা লিনিয়ার প্রেডিকশনই দিচ্ছিল। তো বুঝতেই পারছেন এখানে আসলে নতুন নতুন ডেটা পয়েন্ট মডেলটাকে খুব বেশি এফেক্ট করতে পারছে না। তার মানে এই কেসে আসলে আমাদের লো ভ্যারিয়েন্স ছিল। ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি ভ্যারিয়েন্স এবং আমাদের যে বায়াস, সেই জিনিসটা। তো আন্ডারফিটিংয়ে আমরা বুঝতে পারছি হাই বায়াস থাকে এবং লো ভ্যারিয়েন্স থাকে। ঠিক আছে? এবং আন্ডারফিটিংয়ের কেসে যেটা হয়, ট্রেনিং ডেটা বলেন, নতুন ডেটা বলেন, সব ক্ষেত্রেই পারফরমেন্সটা আসলে খারাপ হয়। আন্ডারফিটিংয়ের ক্লাসিক এক্সাম্পল মাত্রই আপনাদেরকে যেটা দেখালাম, এই মডেলটা আসলে এইরকম কিছু হওয়া উচিত, তাই না? এইরকম কিছু হওয়া উচিত না যদি রিগ্রেশন করি। বাট যেহেতু আমার মানে একটা হয়তো লিনিয়ার রিগ্রেশন মডেল এখানে ইউজ করা হয়েছে, যে কারণে এটা একটা স্ট্রেট লাইন অ্যাজিউম করছে, স্ট্রেট লাইন আমাকে দিচ্ছে, যেটা মোটেই আসলে ভালো প্রেডিক্ট করতে পারছে না। এই দিকের পুরো ডেটা পয়েন্টগুলোকেই আসলে সে মিস করে যাচ্ছে। ঠিক আছে? তো এইটা হচ্ছে ক্লাসিক কেস অফ আন্ডারফিটিং। হ্যাঁ, তো এখানে খুবই ওভারলি সিম্পল একটা মডেল আমরা ধরে নিয়েছিলাম, যে এই মডেলটা আসলে এই ডেটার মধ্যে যে কমপ্লেক্স প্যাটার্নটা আছে সেটা ধরতে পারে না। এই কেসটাকে বলি আমরা আন্ডারফিটিং। তো আন্ডারফিটিং এর কজ কি কি হতে পারে বুঝতেই পারছেন। ফার্স্টলি হচ্ছে আপনি যদি এমন মডেল ইউজ করেন যেটা অরিজিনালি হচ্ছে খুবই সিম্পল, যেমন লিনিয়ার রিগ্রেশন, যেটা আমরা ঠিক এখানেও করেছি। এটা হয়তো একটা লিনিয়ার রিগ্রেশন মডেল, তো একটা লিনিয়ার লাইন সে প্রেডিক্ট করছে। লিনিয়ার রিগ্রেশন মডেল কখনোই স্ট্রেট লাইন ছাড়া আর কিছু প্রেডিক্ট করবে না। বাট এই ডেটাটা দেখে আমরা বুঝতেই পারছি এখানে আসলে ফার্স্ট ডিগ্রি রিলেশনশিপ না। ঠিক আছে? তো এইটা আপনি যদি অরিজিনালি আসলে খুব সিম্পলিস্টিক মডেল ইয়ে করে থাকেন, অ্যাজিউম করে থাকেন, তখন আসলে আন্ডারফিটিং হতে পারে। এবং এটা খুব কমনলি হয় লিনিয়ার রিগ্রেশনের ক্ষেত্রে এবং আরও অনেক ক্ষেত্রে হতে পারে। এরপর আরেকটা জিনিস হতে পারে, আপনি যদি মডেলটাকে ঠিকঠাক মতো ট্রেন না করেন, খুব অল্প ট্রেন করলেন। যেমন মনে আছে আমরা লাস্ট দিন একটা ম্যাথ দেখেছিলাম, মাত্র 2টা ইটারেশন আমরা রান করেছিলাম এবং আমাদের রেজাল্ট কিন্তু খুব একটা ভালো আসেনি, যদিও রাইট পাথে ছিল, বাট খুব একটা ভালো আসেনি। আপনি যদি ইনসাফিসিয়েন্ট ট্রেনিং দেন, তাহলে আসলে ট্রেনিং ডেটাতেই খুব একটা ভালো কাজ করবে না। তো আনসিন ডেটা তো দূরের কথা। এরপর আরেকটা জিনিস হতে পারে হচ্ছে, আসলে আপনার ডেটা সেটেই যদি ফিচার কম থাকে, যেমন আগের দিন আমরা যে ডেটা সেটটা দেখেছিলাম, ওইখানে আমাদের হাউজের এরিয়া ছিল ইনপুট এবং হাউজের প্রাইস ছিল আমার আউটপুট, রাইট? তো বুঝতেই পারছেন, এখন আমি আপনাকে বললাম একটা হাউজের এরিয়া হচ্ছে 2000 স্কোয়ার ফিট, আরেকটা হাউজের এরিয়াও 2000 স্কোয়ার ফিট। হ্যাঁ, বাট প্রাইস দেখা গেল একটার 500
$500 আর একটা ধরেন $5000। কেন চেঞ্জ হতে পারে এত বেশি সেম এরিয়া হওয়ার পরেও? নিশ্চয়ই এমন হতে পারে যে হয়তো এই বাসাটার যে লোকেশন সেটা হয়তো কড়াইল বস্তিতে, আর এই বাসাটার লোকেশন হয়তো আমার গুলশানে, রাইট? যদি ওরকমই কিছু হয়ে থাকে তাহলে অবভিয়াসলি আসলে বাসার প্রাইসের একটা ডিফারেন্স এখানে ক্রিয়েট হবে। এবং আর যদি সেই ডিফারেন্স ক্রিয়েট হয় এবং সেই ইনফরমেশনটা যদি আমি আসলে না দিই, তাহলে মডেল কিন্তু ভালোভাবে প্রেডিক্ট করতে পারবে না, খুবই স্বাভাবিক। তো ইনঅ্যাডিকুয়েট ফিচার্স হলেও আসলে মডেল ভালোভাবে প্রেডিক্ট করতে পারে না। আরেকটা জিনিস হচ্ছে আমরা একটু পরে দেখব, রেগুলারাইজেশন বলে একটা জিনিস আছে। লস ফাংশনের সাথে আমরা লস ফাংশন যে শিখেছিলাম আগের দিন, সেটার সাথে আমরা আসলে অ্যাড করি সেই রেগুলারাইজেশন প্যারামিটার যেটা, সেটা যদি একটু বেশি করে ফেলি আমরা, তখন আসলে মানে মডেলটাকে লার্ন করতে সে বাধা দেয়, ঠিক আছে? এবং এই কারণে টু মাচ রেগুলারাইজেশন যদি করে ফেলেন তখন দেখা যায় মডেল আন্ডারফিট করছে। যাই হোক, এটা আমরা রেগুলারাইজেশন পড়ার সময় ভালোভাবে বুঝবো। আর আন্ডারফিটিং যদি হয় তাহলে আমরা কি করব? এটাও খুবই সিম্পল। প্রথম কথা হচ্ছে বেশি সিম্পল মডেল নিয়ে ফেলেছি, তো আমরা মডেলের কমপ্লেক্সিটি বাড়াবো। যেমন ধরেন এই মডেলটাতে আমরা দেখেছি যে লিনিয়ার রিগ্রেশন দিয়ে হচ্ছে না, তো আমরা হয়তো এখানে পলিনোমিয়াল রিগ্রেশন ইউজ করতে পারি, যাতে এই যে প্যাটার্নটা, এইরকম একটা প্যাটার্ন আছে, এই প্যাটার্নটাকে ধরতে পারে। এটা কিন্তু একটা থার্ড ডিগ্রি পলিনোমিয়াল ইউজ করলে মোটামুটি ধরে ফেলতে পারবে, ঠিক আছে? পলিনোমিয়াল রিগ্রেশন ইউজ করতে পারি। তাহলে এখানে আমরা যেটা করলাম যে আমরা মডেলের যে ইয়েটা কমপ্লেক্সিটিটা সেটা বাড়ালাম। এরপর আমরা আরও সফিস্টিকেটেড কোনো অ্যালগোরিদম, যেমন ধরেন নিউরাল নেটওয়ার্ক ইউজ করতে পারি, এবং সেটা খুব সহজেই এরকম প্যাটার্ন ধরে ফেলতে পারবে, এই টাইপের। দ্বিতীয়ত আরেকটা জিনিস আমরা করতে পারি, সেটা হচ্ছে ফিচার ইঞ্জিনিয়ারিং করতে পারি। আমরা অনেক সময় ফিচার এনাফ না থাকলে, বা এমন হয় অনেক সময় থাকে যে ফিচার হয়তো এনাফ আছে বাট সেই ফিচারগুলো সরাসরি ওখানে কন্ট্রিবিউট করছে না, ওগুলোর স্কোয়ার বা ওগুলোর নিজেদের মধ্যেকার কোনো কম্বিনেশন কাজ করছে। তখন ফিচার ইঞ্জিনিয়ারিং করে আমরা, বা কোনো একটা ওগুলোর কোনো একটা লগারিদম কাজ করছে, কোনো একটা হয়তো সাইনোসয়েড কাজ করছে, এরকম হয়, তখন ফিচার ইঞ্জিনিয়ারিং করে আমরা আন্ডারফিটিং কিছুটা অ্যাড্রেস করতে পারি। অবভিয়াসলি রেগুলারাইজেশন যদি বেশি হয়ে যায় তাহলে সেটাকে কমাতে হবে, সেটা একটা কাজ হতে পারে। এবং অবভিয়াসলি ট্রেনিং যদি আপনি বেশি কম করে ফেলেন, যদি দেখেন যে ট্রেনিং লস আসলে বা ট্রেনিং লস আসলে কম ছিল বা ট্রেনিং অ্যাকুরেসি আসলে বাড়ছিল, তাহলে আপনি আরও বেশি ট্রেন করবেন যাতে মডেলটা আরও ডেটা থেকে আরও লার্ন করতে পারে। এগুলো হচ্ছে আন্ডারফিটিংয়ের অ্যাড্রেস করার যে বিষয়গুলো। আন্ডারফিটিং আসলে স্টিল এ কমন প্রবলেম, বিশেষ করে যখন আমরা কোড করার সময় কোনো একটা ভাইটাল জিনিস মিস করে ফেলি, এরকম কেসে অনেক সময় আন্ডারফিটিং দেখা যায়। বাট মোর ইম্পর্টেন্টলি যেটা আমরা আসলে দেখবো এই কেসে, সেটা হচ্ছে ওভারফিটিং। ওভারফিটিং কি? ওভারফিটিং হচ্ছে ওয়েন এ মেশিন লার্নিং মডেল, এটা হচ্ছে ট্রেনিং ডেটাটাকে খুবই ভালোভাবে ফিট করে। দেখা যায় আপনার ট্রেনিং অ্যাকুরেসি হয়তো এখানে 99% আসছে, ঠিক আছে? 100টার মধ্যে 99টাই ঠিকঠাকভাবে সে প্রেডিক্ট করতে পারছে, সে আসলে ট্রেনিং ডেটা থেকে আন্ডারলাইং প্যাটার্ন ধরতে পেরেছে। বাট সে আসলে যখন আপনি এই সেম মডেলে নতুন একটা আনসিন ডেটা দিলেন, দেখা গেল সে খুবই খারাপ পারফর্ম করছে। হয়তো আমার যে টেস্ট সেট সেখানে এর পারফরমেন্স হচ্ছে 67% অ্যাকুরেসি মাত্র। তো দেখেন হিউজ ডিফারেন্স, কিন্তু কিছুটা ডিফারেন্স সাধারণত থাকেই, এবং সেটাও কিছুটা ওভারফিটিংই। বাট এত বড় ডিফারেন্স, তার মানে এখানে আসলে যেটা হচ্ছে, আমার ওভারফিটিংয়ের কারণে মেশিন লার্নিং মডেলটা আসলে ট্রেনিং ডেটাটার আন্ডারলাইং প্যাটার্ন তো শিখছেই, সাথে ট্রেনিং ডেটার মধ্যে যে ছোটোখাটো নয়েজ, ফ্লাকচুয়েশনস বা আউটলায়ার যে ডেটা পয়েন্টগুলো আছে, সেগুলোকেও সে এক কথায় বলতে পারেন মেমোরাইজ করে ফেলছে বা মুখস্থ করে ফেলছে, ঠিক আছে? তো ট্রেনিং ডেটাকে সে মেমোরাইজ করলে কি হবে? আপনারা যখন কোনো কিছু মেমোরাইজ করে ফেলেন, তখন আপনারা ওই এক্স্যাক্ট কোয়েশ্চেন যদি পরীক্ষায় আসে, আপনারা খুব ভালো অ্যান্সার করতে পারেন, ফুল মার্কস পেয়ে যান। বাট যদি একটু ঘুরিয়ে দেওয়া হয়, আপনারা পারেন না, ঠিক আছে? তো এক্স্যাক্ট সেম জিনিস মেশিন লার্নিং মডেলের ক্ষেত্রেও হয়। সে যখন মেমোরাইজ করে ফেলে ট্রেনিং ডেটা সে ভালো পারফর্ম করে, বাট আনসিন যে কোনো ডেটা তাকে দিলে সে পুয়ারলি পারফর্ম করবে। তো এই জিনিসটা হচ্ছে ওভারফিটিং, এবং এটা খুবই 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 কমন একটা মানে প্রবলেম ইন মেশিন লার্নিং। আমি নিজে আমার এমএসসি থিসিসটা করেছি হচ্ছে ওভারফিটিং রেমেডিয়েশন নিয়ে, এবং এটা আসলে অনেক অনেক কাজ হয় এই জিনিসটা নিয়ে। যে জন্য আমি বললাম আসলে জেনারেলাইজেশন ইজ সেন্ট্রাল টু মেশিন লার্নিং, জেনারেলাইজেশনটা বেটার করা। হ্যাঁ, আর একটু আগে আমরা বায়াস আর ভ্যারিয়েন্সের কথা বলেছিলাম। ওভারফিটিংয়ের ক্ষেত্রে জাস্ট উল্টোটা আন্ডারফিটিংয়ের, এখানে লো বায়াস এবং হাই ভ্যারিয়েন্স। লো বায়াস কেন? বিকজ ওভারফিটিং কিন্তু ট্রেনিং ডেটাকে খুবই ক্লোজলি ফিট করে, ঠিক আছে? তো ধরেন আমার ডেটা পয়েন্ট যদি এরকম এরকম যায়,
ওভারফিটিং হলে কিন্তু সে প্রত্যেকটা ডেটা পয়েন্ট, ট্রেনিং ডেটা সেটের কথা বলছি আমরা, প্রত্যেকটা ডেটা পয়েন্টকে কিন্তু সে ফিট করবে। আর যদি সে প্রত্যেকটাকে ফিট করে তাহলে বুঝতেই পারছেন আসলে আমাদের মানে সে আসলে ট্রেনিং ডেটার উপর অনেক বেশি ডিপেন্ড করছে। তার ট্রেনিং ডেটার বাইরে আলাদা কোনো স্ট্রং অ্যাজাম্পশন কিন্তু নাই। হ্যাঁ, ট্রেনিং ডেটার উপর বেস করে সে নিজেকে অনেক ফ্লেক্সিবল করেছে। সো এই মডেলে অবভিয়াসলি বায়াসটা আসলে কম। ঠিক আছে, সে অনেক বেশি ফ্লেক্সিবল, সে অনেক বেশি ট্রেনিং ডেটার উপর নির্ভরশীল। বাট দিস সেম থিং আসলে ক্রিয়েটস দ্য প্রবলেম, কারণ এখানে ট্রেনিং ডেটা ধরেন আপনি এখানে একটা অ্যাড করলেন, তো মডেলটা এইভাবে চেঞ্জ হয়ে যাবে। এরপর এইখানে একটা অ্যাড করলেন, মডেলটা আবার এইদিকে এইভাবে চেঞ্জ হয়ে যাবে। এইভাবে আপনি আসলে সবগুলো আপনার পয়েন্টকে অ্যাকোমোডেট করার চেষ্টা করছে এই মডেলটা। ঠিক আছে, তো এটাও কিন্তু এই মডেলটা করবে যদি আপনার এই মডেলটা অনেক বেশি কমপ্লেক্স হয় এবং অনেক বেশি ফ্লেক্সিবল হয় ট্রেনিং ডেটার উপর ডিপেন্ড করে, তখন সে প্রত্যেকটা ট্রেনিং ডেটাকে ফিট করার চেষ্টা করবে এবং এমন এমন জিনিসও ফিট করবে, যেমন এটা, এই যে ডেটা পয়েন্টটা এইখানে যেটা আমরা একটু বাইরে করে রেখেছি, এটা কিন্তু সেন্ট্রাল যে প্যাটার্ন সেটার সাথে কনসিস্টেন্ট না, একটু আউটলায়ার, তাই না? এরপর আমি যদি এখন বলি এখানে একটা ডেটা পয়েন্ট আছে, এটাও একটু আউটলায়ার, আপনি এই জায়গা থেকে এইভাবে নিচে নেমে এটাকে আমার হয়তো অ্যাকোমোডেট করতে হবে, বাট এটা কিন্তু অরিজিনাল প্যাটার্নের থেকে একটু শিফট করেছে। ঠিক আছে, বাট মডেলটা এমনভাবে চেঞ্জ হবে যাতে এটাকেও ফিট করে। সমস্যা কি হবে? সমস্যা হবে আনসিন কোনো একটা ডেটা দিলেন, সেটা হয়তো এইখানে অবস্থান করতো, কারণ আপনি তো মডেলটাকে নিয়ে এসেছেন এই জায়গায়, তো এই জায়গায় একটা বড় এরর পাওয়া যাবে। ওকে, তো এই যে ট্রেনিং ডেটা পয়েন্টের ভ্যারিয়েশনের উপর বেস করে মডেলটা অনেক বেশি ভ্যারি করছে, তাহলে আমরা বলতে পারি যে এই মডেলের ভ্যারিয়েন্সটা অনেক বেশি। ঠিক আছে, এই কারণে ওভারফিটিং আসলে সরাসরি হাই ভ্যারিয়েন্সের সাথে রিলেটেড এবং যেটা বললাম লো বায়াসের সাথে রিলেটেড। তো আপনাদের মনে হতে পারে যে তাহলে এক্সপেক্টেড কি, ভ্যারিয়েন্স কেমন হবে আর বায়াস কেমন হবে? তো অ্যান্সার হচ্ছে এক্সপেকটেশন হচ্ছে ভ্যারিয়েন্স এবং বায়াস দুইটাই আসলে লো হবে। ঠিক আছে, দুইটাই আমরা লো চাই। মানে মডেলটা এমন বেশি স্ট্রং কোনো অ্যাজাম্পশন নিয়ে বসে থাকবে না যেটাতে আসলে একদমই ফ্লেক্সিবল না থাকে। ট্রেনিং ডেটার উপর বেস করে যে আন্ডারলাইং প্যাটার্ন সেটা একটু কমপ্লেক্স হলে সেটাকে যাতে একদমই ক্যাচ না করতে পারে সেটাও হবে না। আবার তার যদি মানে কমপ্লেক্স প্যাটার্ন ক্যাচ করার ক্ষমতা থাকেও, তারপরেও সেটা যেন প্রত্যেকটা ট্রেনিং ডেটার জন্য অনেক বেশি বেশি ফ্লেক্সিবল না হয়ে যায়, প্রত্যেকটা ট্রেনিং ডেটাকে মুখস্থ না করে ফেলে। তাদের মধ্যে যে নয়েজ আছে, যে র্যান্ডম ফ্লাকচুয়েশনস আছে, যে আউটলায়ার্সগুলো আছে, সেগুলোকেও যাতে মুখস্থ না করে ফেলে। তো দুইটা জিনিসই যাতে লো হয় সেটাই হচ্ছে এক্সপেকটেশন। তো আপনারা যদি ফিউচারে গিয়ে ওভারফিটিং নিয়ে কাজ করেন, আপনারা দেখবেন যে বিশেষ করে থিওরিটিক্যাল যে ডিসকাশন পার্টটা, থিওরিটিক্যাল কোনো প্রুফ যদি আপনারা দেন, সেখানে ভ্যারিয়েন্স দিয়ে আসলে জিনিসগুলোকে এক্সপ্লেন করা লাগে আর কি। তো এটা হচ্ছে বেসিক্স অফ ওভারফিটিং। তো ওভারফিটিং এর ক্লাসিক এক্সাম্পল হচ্ছে এই যে ইয়েটা দেখছেন, এখানে খেয়াল করলেই বুঝবেন আসলে আমার ডেটা হয়তো প্যাটার্নটা এরকম হওয়ার কথা ছিল, প্যাটার্নটাকে প্রত্যেকটা ডেটা পয়েন্টকে ফিট করার জন্য এমনভাবে চেঞ্জ হয়েছে, এই একটা ডেটা পয়েন্ট বাদে মনে হয় প্রত্যেকটা, আর এখানে একটা, এই দুইটা ডেটা পয়েন্ট বাদে প্রত্যেকটা ডেটা পয়েন্টকে সে জোর করে ফিট করেছে। এখন খুবই স্বাভাবিক, দেখেন কি হবে, আমার এই জায়গায় একটা ডেটা পয়েন্ট আসলো, এই সেম পয়েন্টে কিন্তু আমার মডেলটা এখানে গিয়ে অবস্থান করছে, তো এখানে একটা হাই এরর আসবে না? অথচ এটা কিন্তু হাই এরর থাকা উচিত না, এটা কিন্তু মোটামুটি প্যাটার্নের সাথে এই ডেটা পয়েন্টটা আসলে কনসিস্টেন্ট। ঠিক আছে, বাট স্টিল যেহেতু এটা ওভারফিটিং এর কারণে ওই একটু ফ্লাকচুয়েশনকেও নিজের অ্যাকোমোডেট করে ফেলেছে, সেটাকেও মুখস্থ করে ফেলেছে, তো আপনি আরও ভালো ডেটা পয়েন্টে বেশি বেশি এরর পাবেন এবং আপনার মডেল পুয়ারলি পারফর্ম করবে। ঠিক আছে, তো এটা হচ্ছে ওভারফিটিং এর সমস্যা। তো ওভারফিটিং এর আসলে কারণগুলো কি কি? ওভারফিটিং এর প্রথম কারণ হচ্ছে এক্সেসিভ মডেল কমপ্লেক্সিটি, এবং এটা অনেক অনেক বেশি প্রিভ্যালেন্ট হচ্ছে, আমরা যেটা অনেক বেশি ইউজ করব সেই ডিপ লার্নিংয়ে। ডিপ নিউরাল নেটওয়ার্কস যেখানে অনেক অনেক লেয়ার থাকে, অনেক অনেক নিউরন থাকে, সেগুলো আসলে এত বেশি শক্তিশালী মডেল হয় যে মোটামুটি যে কোনো ধরনের কমপ্লেক্স রিলেশনশিপই ক্যাচ করে ফেলে। তো আপনি যদি ট্রেনিং ডেটা দিয়ে সেখানে সাম কাইন্ড অফ রেগুলারাইজেশন, সাম কাইন্ড অফ ওভারফিটিং রেমেডিয়েশন টেকনিক ইউজ না করেন, দেখা যায় ডিপ নিউরাল নেটওয়ার্ক অলমোস্ট অলওয়েজই ওভারফিট করে। তো কারণ ডিপ নিউরাল নেটওয়ার্ক হচ্ছে অনেক বেশি কমপ্লেক্স একটা মডেল আর কি, হায়ারার্কিক্যাল মডেল। তো এক্সেসিভ মডেল কমপ্লেক্সিটি ওয়ান অফ দ্য রিজনস। দেন আসে হচ্ছে ইনসাফিসিয়েন্ট ট্রেনিং ডেটা। ট্রেনিং ডেটা যদি কম হয়, আপনার ধরেন 3টা ডেটা আছে, তো আপনি এমনিতেই মডেল খুবই শক্তিশালী, বাট তার ফিড করার খুব একটা জায়গা নাই, তো সেই 3টা ডেটা পয়েন্টকেই জোর করে মানে তার মানে এমনভাবে ফাংশনটা লার্ন করবে যাতে 3টাই যেভাবে হোক
একদম পারফেক্টলি মডেলে ফিট করে। ঠিক আছে, এটা করতে গিয়ে হয়তো আমার একটা মোটামুটি ভ্যালিড পয়েন্টে অনেক বেশি এরর চলে আসবে। তো ট্রেনিং ডেটা আসলে এনাফ হতে হয়, বিশেষ করে ডিপ লার্নিং হলে আপনার আসলে মোটামুটি এনাফ ডেটা না হলে ভালো পারফর্ম করবে না। ডিপ লার্নিং এটা বেশি প্রযোজ্য, বাট মেশিন লার্নিং, ট্রেডিশনাল মেশিন লার্নিংও প্রযোজ্য। এরপর অনেক বেশি যদি ফিচার থাকে এটাও একটা সমস্যা ক্রিয়েট করে। অনেক সময় একটু আগে আমরা দেখেছি ফিচার বেশি কম হয়ে গেলেও সমস্যা, বাট অনেক বেশি ফিচার যেখানে আসলে ফিচারগুলোর মধ্যেও রিলেশনশিপ আছে এই টাইপের হয়ে গেলে, ইরেলেভেন্ট রিডান্ডেন্ট ফিচার থাকলে, যেগুলো আসলে অ্যাকচুয়াল আউটপুটে অত বেশি ভূমিকাও থাকার কথা না, সেগুলো থাকলে সেগুলোও কিন্তু ওভারফিটিং ঘটাতে পারে। যেই কারণে আমরা অনেক সময় চেষ্টা করি এই রিডান্ডেন্ট ফিচারগুলোকে বাদ দেওয়ার। এটা অনেক ক্ষেত্রেই করা হয়, আজকেও দেখবেন আপনার ডেটা প্রিপ্রসেসিংয়ে আমরা এরকম কাজ করি। অ্যান্ড অবভিয়াসলি আমি যেটা বললাম, আসলে মডেল যখন কমপ্লেক্স হয় আমরা তো ডিপ লার্নিং ইউজ করবো, এবং ডিপ লার্নিং মানেই কমপ্লেক্স একটা মডেল। ওইসব কেসে আসলে মডেল কমপ্লেক্সিটি যদি থাকে তখন আমাদেরকে কমপ্লেক্স মডেলও যাতে বেশি বেশি মানে ওভারফিট না করে ফেলে, সেজন্য আমাদের কিছু টেকনিক ইউজ করতে হয়, যার মধ্যে সবচেয়ে কমন টেকনিক হচ্ছে রেগুলারাইজেশন। রেগুলারাইজেশন টাইপ জিনিসপত্র ইউজ করে আমাদের আসলে এরপর, বা ডিপ লার্নিংয়ে আমরা ড্রপ আউট ইউজ করি, এগুলো ইউজ করে আমরা আসলে ওভারফিটিংটাকে রিডিউস করার চেষ্টা করব। ঠিক আছে, তো যদি রেগুলারাইজেশন কম হয় তখন হচ্ছে ওভারফিটিং হতে পারে, বিশেষ করে ডিপ লার্নিংয়ে আর কি। এইটাই। তো অ্যাড্রেস করার জন্য কি করব, একটা অপশন হতে পারে মডেলটাকে সিম্পলিফাই করা। যদি দেখা যায় যে মডেল সিম্পলিফাই করলেও ভালো পারফরমেন্স আসছে আনসিন ডেটাতে এবং ট্রেনিং ডেটা দুইটাতেই, তখন আমরা আসলে মডেলটাকে সিম্পলিফাই করে দিতে পারি। বাট অনেক সময় সিম্পলিফাই করলে মডেল আবার আন্ডারফিট করা শুরু করে, এটাও একটা সমস্যা। এরপর রেগুলারাইজেশন হচ্ছে সবচেয়ে ক্লাসিক টেকনিক। আমরা রেগুলারাইজেশনের মাধ্যমে এমনভাবে লস ফাংশন বা অপটিমাইজেশন প্রসেসটা চেঞ্জ করি যাতে ওই যে নতুন একটা ডেটা পয়েন্ট আসলে সেটার জন্য মডেল একেবারে উদ্ভটভাবে চেঞ্জ না হয়ে যায়। এটা বেসিক্যালি আমাদের লস ফাংশনে লার্জ কোএফিসিয়েন্ট যদি বড় বড় হয়ে যায়, প্যারামিটারের ভ্যালুগুলো আর কি, ওই যে θ1 θ2 এই ভ্যালুগুলো যদি অতিরিক্ত বড় বড় হয়ে যায় সেগুলোকে পেনালাইজ করে, তখন লসটা বেড়ে যায়। এই টাইপের কিছু একটা টার্ম অ্যাড করে দেয়, যেই কারণে আসলে ওভারফিট করাটাকে কিছুটা সে আটকাতে পারে। কারণ এই লার্জ প্যারামিটারগুলোই আসলে ওভারফিট করে আর কি। এগুলোর অনেক বেশি ভ্যালু মানে এগুলো অনেক বেশি অসিলেট করতে পারবে, অনেক বেশি ফ্লাকচুয়েট করতে পারবে এই টাইপের। এরপর নাম্বার অফ ফিচার্স রিডিউস করা অবভিয়াসলি। এরপর অ্যামাউন্ট অফ ডেটা ইনক্রিজ করা, এটা খুবই ইম্পর্টেন্ট, এবং এটা দুইভাবে করা যায়। একটা হচ্ছে নতুন ডেটা কালেক্ট করা, যেটা ইউজুয়ালি মোর টিডিয়াস, বাট আরেকটা অপশন হচ্ছে ডেটা অগমেন্টেশন বলি আমরা। ডেটা অগমেন্টেশনের মাধ্যমে আমরা আসলে আমাদের এক্সিস্টিং ডেটাকেই একটুখানি ম্যানিপুলেট করি, বাট ওইটা কিছুটা ভ্যারিয়েশন তো আনলো। ওই ভ্যারিয়েশনের কারণে দেখা যায় ডেটার অ্যামাউন্ট বাড়ছে, সাথে ওই তো জেনারেলাইজেবিলিটিটা তখন বাড়ে আর কি। আরেকটা জিনিস হচ্ছে আর্লি স্টপিং। যদি দেখা যায় অনেক বেশি ট্রেন করেছি আমরা, অনেক সময় বেশি বেশি ট্রেন করলেও ওভারফিটিং দেখা যায়, তখন আমরা দেখব যে কোন পয়েন্টে আসলে ভ্যালিডেশন সেট বা আনসিন ডেটায় পারফরমেন্সটা খারাপ হয়ে যাচ্ছে, কোন জায়গা থেকে শুরু হয়, ওই জায়গায় আমরা আমাদের ট্রেনিংটা শেষ করে দিব। ঠিক আছে, আর্লি স্টপিংটাও আজকে আমরা দেখব। তো এটাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা লিনিয়ার একটা রিগ্রেশন টাস্কে কিভাবে ওভারফিটিং আর আন্ডারফিটিং হয়। এটা হচ্ছে আমাদের আন্ডারফিটিং কেস, যেখানে মোটামুটি এরকম একটা প্যাটার্ন হওয়া উচিত ছিল যেটাকে ক্যাচ করতে পারে নাই, কারণ লিনিয়ার মডেল ইউজ করেছি আমরা, সে একটা স্ট্রেট লাইন ইউজ করেছে, এটা মোটামুটি পারফেক্ট একটা মডেল। আর এখানে দেখছেন ওভারফিটিং, সে আসলে একেবারে উথাল পাথাল করে সবগুলো ডেটা পয়েন্টকে ইয়ে করার চেষ্টা করেছে, সবগুলো ডেটা পয়েন্টকে অ্যাকোমোডেট করার চেষ্টা করেছে। ঠিক আছে, আমরা যদি রিগ্রেশন থেকে বের হয়ে একটু ক্লাসিফিকেশনে দেখি, আমরা ক্লাসিফিকেশনে ডিসিশন বাউন্ডারি দেখেছিলাম। তো আপনি যদি এই স্পেসটা দেখেন, বুঝতেই পারবেন যে এখান থেকে শুরু করে একটা ডিসিশন বাউন্ডারি যদি আমরা মোটামুটি বানাই, তাহলে মোটামুটি এই ক্লাসিফিকেশনটা ভালো পারফর্ম করার কথা, মোটামুটি প্যাটার্ন এটাই মনে হচ্ছে। বাট যদি আপনি লজিস্টিক রিগ্রেশন ইউজ করেন কোনো রকম ফিচার ইঞ্জিনিয়ারিং ছাড়া, তাহলে সেটা কিন্তু একটা লিনিয়ার ডিসিশন বাউন্ডারি ক্রিয়েট করবে। এবং এখানে লিনিয়ার ডিসিশন বাউন্ডারি ক্রিয়েট করার কারণে দেখেন এই যে রিজিয়নটা, এই রিজিয়নটা কিন্তু পুরোটাই ভুলভাবে ক্লাসিফাই হবে। ঠিক আছে, এই রিজিয়নটা, তো এখানে আন্ডারফিটিং হচ্ছে অবভিয়াসলি। আর এখানে বুঝতেই পারছেন এই যে দুইটা আউটলায়ার ছিল, এখানে একটা আর এখানে একটা, এই দুইটা আউটলায়ারকে জোর করে ফিট করেছে। আবার একই সাথে এইখানের যে আউটলায়ারটা, এইখানের যে আউটলায়ারটা, এগুলোকেও জোর করে ফিট করেছে। অথচ এগুলো কিন্তু মানে অরিজিনাল যে প্যাটার্নটা সেটার অংশ না, এটা জাস্ট
কিছু কিছু থাকে না একটু মানে নয়েজি ডেটা পয়েন্ট, যে হয়তো কোনো কারণে একটু এরকম হয়েছে, বিভিন্ন কারণে হতে পারে, এটা ইভেন ডেটা কালেক্ট করার সময়ও ভুল হতে পারে সেরকম, বাট এগুলোকে জোর করে ফিট করেছে ডিসিশন বাউন্ডারিটা ইয়ে করার সময়। তো এটা একটা ওভারফিটিং এর কেস, আর এটা হচ্ছে পারফেক্ট কেস, বুঝতেই পারছেন আমাদের এইটা হচ্ছে পারফেক্ট কেস, যেটা মোটামুটি ভালো একটা ডিসিশন বাউন্ডারি দিয়েছে। আর ডিপ লার্নিংয়ে আমরা সাধারণত ওভারফিটিং হচ্ছে কি হচ্ছে না এটা বুঝি কিভাবে? প্রথমত আমরা যদি দেখি ট্রেনিং লসটাই হচ্ছে, বা ট্রেনিংয়ের লসটাই হচ্ছে অনেক বেশি। দেখেন এটা কিন্তু যথেষ্ট বেশি ট্রেনিং লস বোঝাচ্ছে এখানে। তো তখন আমরা আসলে বুঝি যে এখানে আন্ডার ফিটিং হয়েছে, মডেলটাকে হয়তো আরও কমপ্লেক্স করতে হবে। যখন আমরা দেখি ট্রেনিং লসটা খুবই কম বাট ভ্যালিডেশন লস অনেক বেশি, এই যে মানে বেসিক্যালি ট্রেনিং লস এবং ভ্যালিডেশনের মধ্যে ডিফারেন্সটা অনেক বেশি, বা অনেক সময় ভ্যালিডেশন লসটা উপরের দিকেও যাওয়া শুরু করে, বাড়া শুরু করে, ট্রেনিং লস কমতে থাকে, এইরকম কেসে আমরা সেটাকে বলছি ওভারফিটিং। আর অপটিমাল ফিটিংয়ে মোটামুটি ট্রেনিং লসটা একটু বেশি হয়, একটু কম হয় ভ্যালিডেশন লস থেকে, বাট ভ্যালিডেশনটাও কাছাকাছি থাকে, অনেক বেশি ডিফারেন্স থাকে না। এটা হচ্ছে মোটামুটি অপটিমাল। তো আমরা তো এতক্ষণ ওভারফিটিং এবং আন্ডারফিটিং এর ব্যাপারটা দেখলাম, ওভারফিটিংটাই মেইনলি দেখার চেষ্টা করেছি। তো আমি একটা কথা বারবার বলছিলাম, রেগুলারাইজেশন। তো রেগুলারাইজেশন আসলে কি? রেগুলারাইজেশন হচ্ছে ওয়ান অফ দ্য টেকনিক্স টু প্রিভেন্ট ওভারফিটিং। তো এটা যে কাজটা করে আসলে, এটা হচ্ছে একটা পেনাল্টি টার্ম অ্যাড করে। আমাদের যে লস ফাংশনটা ছিল না, লস ফাংশন আমরা দেখেছি যেমন এমএসসির ক্ষেত্রে আমরা দেখেছি আমাদের লস ফাংশন ছিল হচ্ছে মেইনলি যে পোর্শনটা, সেটা হচ্ছে ওয়াই মাইনাস মানে প্রেডিক্টেড ভ্যালু মাইনাস টার্গেট ভ্যালু হোল স্কোয়ার, ঠিক আছে? এরপর এটা সামেশন হয়, এভারেজ হয় সামহাউ, ওকে, এরকম কিছু একটা। তো এই যে লস ফাংশনটা আমরা ইয়ে করছি, এখানে আমাদের যে কাজটা করা হয় এটার সাথে একটা পেনাল্টি টার্ম অ্যাড করা হয়। পেনাল্টি টার্মটা কি? পেনাল্টি টার্মটা হচ্ছে বেসিক্যালি থিটার কিছু একটা, থিটা রিলেটেড কিছু একটা থাকে, হ্যাঁ, মানে এই যে কস্ট ফাংশন যে প্যারামিটারের ফাংশন, সেই প্যারামিটারটাই সরাসরি। তো বুঝতেই পারছেন প্যারামিটার ভ্যালু যখন বাড়বে তখন কস্ট ফাংশনের ভ্যালুও বাড়বে, মানে এরর বাড়বে, রাইট? তো এই পেনাল্টি টার্মটা অ্যাড করার কারণে যেটা হয় যে এমন প্যারামিটারের ভ্যালুগুলো, ইন্ডিভিজুয়াল প্যারামিটারের ভ্যালুগুলোকে অনেক বেশি বাড়তে দেয় না আর, ওকে? তো এটা কেন কাজে দেয়? আসলে এই ইন্ডিভিজুয়াল প্যারামিটারগুলোর কাজ হচ্ছে এগুলোর ভ্যালু যখন থিটা 1 থিটা 2 এগুলোই তো প্যারামিটার, তো এই প্যারামিটারগুলোর ভ্যালু যখন অনেক বেড়ে যায়, এই এই ঠিক এই প্যারামিটারগুলোই আসলে ওই যে ফাংশনের যে কমপ্লেক্সিটিটা আমরা দেখেছিলাম, যেটা আসলে ওভারফিটিংয়ের জন্ম দেয়। যেমন একটু আগে যেটা দেখেছি, ধরেন এই যে ওভারফিটিংটা হয়েছে এখানে, এই ওভারফিটিংটা বা এই ওভারফিটিংটা যে হয়েছে, এই যে শার্প চেঞ্জ, অ্যাব্রাপ্ট চেঞ্জ দেখা যাচ্ছে, এই চেঞ্জগুলো আসলে আসে হচ্ছে প্যারামিটারের হাই ভ্যালুর কারণে। হয়তো থিটা 1 খুব হাই, এদিকে খুব শার্প একটা ডাউন দিকে নিচের দিকে গেল, থিটা 2 খুব হাই, সেটা আবার এদিকে এই পয়েন্টটা ক্রস করলে এখানে আবার একটা শার্প রাইজ ঘটালো, এরকম ঘটতে পারে, ঠিক আছে? তো আমরা যদি প্যারামিটারের যে ভ্যালুগুলো থিটা 1 থিটা 2 এগুলোর ভ্যালুগুলোকে একটা কন্ট্রোলের মধ্যে রাখতে পারি, তাহলে আসলে এই যে মানে আঁকাবাঁকা একটা ডিসিশন বাউন্ডারি বা রিগ্রেশন লাইন, সেগুলো আর ক্রিয়েট হবে না, ওকে? তো আমরা ওই জন্য আসলে প্যারামিটারের ভ্যালুটাকে কন্ট্রোল করার চেষ্টা করি এরকম একটা পেনাল্টি টার্ম অ্যাড করে, ঠিক আছে? যেটা হচ্ছে বেসিক্যালি এই জিনিসটা বেসিক্যালি থিটারই একটা ফাংশন আর কি, ঠিক আছে? তো এটা করার মাধ্যমে আসলে মডেলের এই যে মানে অতিরিক্ত কমপ্লেক্স হয়ে যাওয়ার যে টেন্ডেন্সি, এটাকে আমরা আসলে ইয়ে করতে পারি, মানে এই টেন্ডেন্সিটাকে আমরা কিছুটা কাউন্টার করতে পারি, এবং তখন নতুন আনসিন ডেটায় আসলে জেনারেল প্যাটার্নটাই খালি ফলো করবে মডেল, এবং ভালো পারফর্ম করবে তুলনামূলক। এবং অবভিয়াসলি এটা মডেলের কমপ্লেক্সিটিকে মানে লার্জ ওয়েটকে পেনালাইজ করছেন। তো এই যে দেখেন এখানে বলাই আছে, বাই পেনালাইজিং লার্জ ওয়েটস রেগুলারাইজেশন কন্ট্রোলস দ্য কমপ্লেক্সিটি অফ দ্য মডেল। আমি যেটা বললাম যে এই প্যারামিটারের যে ভ্যালুগুলো, সেগুলো যখন অনেক বেশি হয় তখনই এই কমপ্লেক্সিটিগুলো আসলে আসে, ঠিক আছে? তো ওইটাই লার্জ ওয়েটগুলোকে পেনালাইজ করে আমরা আসলে কমপ্লেক্সিটিটাকে কমাচ্ছি, যে কারণে খুব বেশি মানে অ্যাব্রাপ্ট চেঞ্জ আসলে ওই মডেলের যে রিগ্রেশন লাইন বা ডিসিশন বাউন্ডারি সেগুলোতে আর আসতে পারে না। তো এটা বেসিক্যালি যেটা এনশিওর করে সেটা হচ্ছে প্রত্যেকটা স্মল ডিটেইল, স্মল ফ্লাকচুয়েশনকে যাতে সে ফিট করার চেষ্টা না করে উইদিন দ্য ট্রেনিং ডেটা।
এবং উইথ দিস আমাদের আসলে জেনারেলাইজেশনের ইমপ্রুভমেন্ট হওয়ার কথা আনসিন ডেটায়। তো রেগুলারাইজেশনের অনেক টেকনিক আছে। একটা হচ্ছে L1 রেগুলারাইজেশন, একটা হচ্ছে L2 রেগুলারাইজেশন। ইলাস্টিক নেট রেগুলারাইজেশন হচ্ছে বেসিক্যালি L1 আর L2 এর কম্বিনেশন, অ্যান্ড দেন দেয়ার ইজ ড্রপ আউট, যেটা আপনাদের জন্য বেশি ইম্পর্টেন্ট হবে, কারণ ড্রপ আউট হচ্ছে ডিপ লার্নিংয়ে নিউরাল নেটওয়ার্কে ইউজ করা হয়। ঠিক আছে, তো চিন্তা করে দেখবেন যে আপনারা এই যে ওভারফিটিং রিডিউস করার কোনো অন্য কোনো ওয়ে আপনারা আসলে সাজেস্ট করতে পারেন কি না। ঠিক আছে, এটা একটা রিসার্চ প্রবলেম হতে পারে। তো এই রেগুলারাইজেশন আসলে কি, আমরা আসলে যেটা বললাম যে আমাদের অরিজিনাল যে কস্ট ফাংশন সেটার সাথে আমরা একটা পেনাল্টি ফাংশন আসলে অ্যাড করি। তো L2 রেগুলারাইজেশন, যেটাকে রিজ রেগুলারাইজেশনও বলা হয়, সেটা আসলে এই পেনাল্টি ফাংশনটা অ্যাড করেছে। বুঝতেই পারছেন, এটা হচ্ছে বেসিক্যালি সাম স্কেলড ভার্সন অফ প্যারামিটারের যে ভ্যালু সেটার স্কোয়ারের যোগফল, প্রত্যেকটা প্যারামিটারের স্কোয়ারের যোগফল। তো এটা দেওয়ার কারণে আসলে কি হবে তো বুঝতেই পারছেন, আমি তো আসলে চেষ্টা করব আমার ফাইনাল যে কস্ট ফাংশন সেটার ভ্যালুটাকে কমাতে। এখন এই ভ্যালুটা যদি বেড়ে যায়, ফাইনাল কস্ট ফাংশনের ভ্যালুও বেড়ে যাবে, তো আমরা আসলে সেটা চাই না। আমরা তাহলে এই যে প্যারামিটারের ভ্যালুগুলোকেই কন্ট্রোলের মধ্যে রাখবো, অনেক বেশি যাতে বেড়ে না যায়। আবার একেবারে জিরোও করবো না, কারণ একেবারে জিরো করলে দেখা যাবে অরিজিনাল যে কস্ট ফাংশন পার্টটা আছে, এই অরিজিনাল কস্ট ফাংশন পার্টটা আবার তখন শুট আপ করবে। হ্যাঁ, তখন দেখা যাবে ওই জায়গায় এত বেশি কস্ট চলে আসছে, মানে এত বেশি এরর চলে আসছে যে আমার আসলে ওভারঅল রেগুলারাইজড কস্ট ফাংশনটাও অনেক হাই হয়ে গেছে। তো সেটাও আসলে হবে না। তো এই দুইটার অংশের মধ্যে অরিজিনাল কস্ট ফাংশন এবং রেগুলারাইজেশন টার্ম বা পেনাল্টি টার্ম, এই দুইটার মধ্যে একটা ট্রেড অফ বলতে পারি আমরা এটাকে, একটা ট্রেড অফ আসলে চলতে থাকে। ঠিক আছে, তো একদিকে এটা হচ্ছে পারফেক্টলি আমার ট্রেনিং ডেটার যে লসটা সেটাকে কমানোর চেষ্টা করে, এইদিকে সে আবার ট্রেনিং ডেটার লস বেশি কমাতে গিয়ে যাতে আমার প্যারামিটারের ভ্যালু বেশি বেড়ে না যায় সেটাকে কন্ট্রোল করা হচ্ছে পেনাল্টি টার্মটা। তো একটা ব্যালেন্স চলে আসে। তো এখানে বুঝতেই পারছেন এই যে একটা ল্যামডা আছে, এই ল্যামডাটা আসলে একটা এক্সট্রা প্যারামিটার, এবং এটা মানে নির্ধারণ করে আমার যে মডেলের যে রেগুলারাইজেশনের যে শক্তিটা সেটা আসলে কতটুকু হবে। ল্যামডার ভ্যালু যদি বেশি হয় তখন এই পেনাল্টি টার্মের যে স্ট্রেংথ সেটা অনেক বেড়ে যাবে, ল্যামডার ভ্যালু কম হলে এটা কমবে। তো আমাদেরকে আসলে এই রেগুলারাইজেশন প্যারামিটারটাকে টিউন করতে হয় টু গেট দ্য বেস্ট আউটপুট ফ্রম আওয়ার মডেল। এই জিনিসটা ম্যানুয়ালি বা বিভিন্ন রকম ইউজ করে, বিভিন্ন রকম টেকনিক ইউজ করে আমরা আসলে এই ভ্যালুগুলো টিউন করি। তো ওভারফিটিং আসলে L2-তে আসলে কিভাবে মানে প্রিভেন্ট হয়, আমি তো আসলে বললাম যে যখন ওয়েটকে বেশি বাড়তে দিচ্ছে না তখন এটা আসলে অরিজিনাল লস ফাংশনকে লার্জ ওয়েটসের জন্য যে পেনাল্টি সেইটাকে কনসিডার না করে আসলে মানে কমাতে পারে না আর। ঠিক আছে, তো একটা ব্যালেন্স চলে আসে। তো মডেল চেষ্টা করে মোটামুটি ওয়েটসগুলোকে, মানে থিটার ভ্যালুগুলোকে, এই যে থিটার যে ভ্যালুগুলো θ1 θ2, এই ভ্যালুগুলোকে মোটামুটি কম রেখে কিভাবে বেস্ট আউটপুটটা আনা যায়, কিভাবে লসটা কমানো যায়। তো যে কারণে খুব বেশি শার্প ফ্লাকচুয়েশন আর দেখা যায় না, বাট স্টিল আন্ডারলাইং প্যাটার্নটা মোটামুটি ক্যাচ করতে পারে। ঠিক আছে, তো স্মুদার একটা ডিসিশন বাউন্ডারি বা রিগ্রেশন লাইন তখন পাওয়া যায়। এই জিনিসটা এইভাবে ওভারফিটিংটাকে সে প্রিভেন্ট করে। তো এটাকে আমরা বলি L2 রেগুলারাইজেশন। এটা ছাড়াও আরেক ধরনের রেগুলারাইজেশন আছে, সেটাকে বলা হয় L1 রেগুলারাইজেশন। L1টা হচ্ছে L2 কারণ ওখানে ডিগ্রি 2 ছিল, এখানে যে স্কোয়ারের জায়গায় আমরা যে পরম মানটা অ্যাবসলিউট ভ্যালুটা নিচ্ছি। একই রকম ব্যাপার, এখানেও একটা ল্যামডা আছে রেগুলারাইজেশন প্যারামিটার, এবং এখানে আমরা স্কোয়ারের জায়গায় জাস্ট আমাদের যে ইয়েটা আছে অ্যাবসলিউট ভ্যালু আছে সেটাকে আমরা নিচ্ছি। তো L1 আর L2 মোটামুটি একইভাবেই কাজ করে, বাট L1 এর একটা স্পেশালিটি হচ্ছে এটাতে কিছু কিছু ওয়েট একদম, মানে কিছু কিছু থিটা, ধরেন θ1 θ2 θ3 এরকম আপনার অনেক প্যারামিটার আছে, এগুলোর মধ্যে কোনোটা দেখা যায় একদম জিরো হয়ে যায়, যে জিনিসটা সাধারণত L2-তে হয় না। L1-এ এই জিনিসটা হয় অনেক সময়। L1-কে লাসো রেগুলারাইজেশনও বলা হয়। এবং এরকম আপনার যদি একটা ম্যাট্রিক্স থাকে, ম্যাট্রিক্সে অনেকগুলা ডেটা পয়েন্ট আছে, ওই ডেটা পয়েন্টের মধ্যে যদি একটা হাই নাম্বার অফ জিরোজ থাকে তখন আমরা সেই ম্যাট্রিক্সটাকে বলি একটা স্পার্স ম্যাট্রিক্স। ঠিক আছে, তো যেহেতু আমার এই লাসো রেগুলারাইজেশন ইউজ করলে অনেক থিটাই জিরো হয়ে যায়, তো এটা আসলে স্পার্সিটিকে ফেভার করে। অনেক সময় অনেক
প্যারামিটারকেই সে 0 করে দেয়। এবং এটাতে সুবিধা যেটা হয়, এফেক্টিভলি এটা যেই সব প্যারামিটারকে আপনি 0 করে দিচ্ছেন, থিটা2 এর সাথে গুণ হওয়ার কথা হচ্ছে x2, তার মানে আপনি x2 কে একদমই ইগনোর করে ফেলছেন না, কারণ এটার সাথে যে গুণফল, যে কোএফিসিয়েন্টটা, সেটা তো 0 হয়ে গেল। ঠিক আছে, তো এর মাধ্যমে আপনি আসলে ইম্পর্টেন্ট ফিচারগুলোকে সিলেক্ট করছেন এবং বাকি যে ফিচারগুলো আছে খুব একটা ইম্পর্টেন্ট না, সেগুলোকে একেবারেই বাদ দিয়ে দিচ্ছেন। এই কাজটা করা যায় L1 রেগুলারাইজেশনের মাধ্যমে, এবং সে সেটা অটোমেটিক্যালি করে। তো এই সুবিধাটা আছে। বাট যখন মানে আমাদের যে ফিচারগুলো আছে, ধরেন x1, x2, x3, এদের মধ্যে যখন বিশেষ করে রিলেশনশিপ থাকে, যেটা অনেক সময়ই থাকে, বিশেষ করে ইমেজ ডেটায়, সেই সব কেসে আসলে L2 রেগুলারাইজেশনই ভালো কাজ করে। তো যাই হোক, যেটা যেখানে ভালো কাজ করে আমরা সেভাবে ইউজ করার চেষ্টা করব। তো এই যে এখানে জিনিসটা দেখানো হয়েছে, এটা হচ্ছে আমাদের অরিজিনাল লস ফাংশন, এটা সেটার হয়তো মিনিমাটা এই জায়গায় ছিল। হ্যাঁ, এখানেও দেখেন মিনিমাটা এই জায়গায়, আর L2-র যে মিনিমা সেটা এই জায়গায় ছিল। হ্যাঁ, L1 এর মিনিমাটাও কিন্তু এখানে, বাট দুইটার যে সেম ভ্যালুর পয়েন্টগুলো কিন্তু সিমিলার না। এটা যেহেতু স্কোয়ার, এটা একটা সার্কুলার শেপ দেখা যাচ্ছে, আর এটা তো একটা অ্যাবসলিউট ভ্যালু, তাই এই কারণে স্ট্রেট লাইনের মতো দেখা যাচ্ছে। তো যখন আপনি এই দুইটাকে কম্বাইন করেছেন প্লাস সাইন দিয়ে, এখানে হচ্ছে L1 পেনাল্টি টার্ম, এটা হচ্ছে অরিজিনাল কস্ট ফাংশন, এটা অরিজিনাল কস্ট ফাংশন, এটা L2 পেনাল্টি টার্ম ছিল, এটা L1 পেনাল্টি টার্ম। তো দুইটাকে যখন কম্বাইন করছেন, এইটার যে মিনিমাটা সেটা অনেক সময় দেখা যায় একদম যে কোনো একটা ওয়েটের জন্য 0 বরাবর ছেদ করছে, বাট এইটার মিনিমাটা হয়তো এক্স্যাক্টলি 0 বরাবর ছেদ করে না, হয়তো ভ্যালুটা কমায় দিবে সেটার যে ইম্পর্টেন্সটা, বাট একদম 0 হয় না, ওই যে স্পারসিটির ব্যাপারটা আসলো আর কি। তো এই হচ্ছে রেগুলারাইজেশন। তো রেগুলারাইজেশন ইউজ করে আমরা আসলে ওভারফিটিংটা অনেকটাই রিডিউস করতে পারি, বাট এখানে ল্যামডাটাকে প্রপারলি টিউন করার একটা ব্যাপার আছে। তো এই হলো মোটামুটি আমাদের ওভারফিটিং, আন্ডারফিটিং এবং কিভাবে সেগুলোকে আমরা অ্যাড্রেস করব। যদিও এগুলোকে অ্যাড্রেস করার আরও অনেকগুলো ওয়ে আছে, সেগুলো আমরা সামনে দেখব। যখন আমরা ডিপ প্ল্যানিং করবো, আমরা দেখব ড্রপ আউট কীভাবে কাজ করে, এটাই আসলে আপনারা বেশি ইউজ করবেন। অ্যান্ড ওখানে ডিপ প্ল্যানিং কিন্তু L1, L2 এগুলোও ইউজ করা যায়, বাট ওই তো ড্রপ আউটটা অনেক বেশি ইউজ হয়। এরপর আমরা আরও কিছু মেথড দেখবো। আমরা দেখবো ডেটা অগমেন্টেশন কীভাবে রেগুলার মানে ওভারফিটিং রিডিউস করায় হেল্প করে, সেগুলো আমরা আজকেই দেখবো আর কি। তো এই হচ্ছে মোটামুটি ওভারফিটিংয়ের ব্যাপারটা। তো এটা গেল। এবার আমরা আসলে যাই আমাদের আজকের লেকচারের পরের পার্টটাতে। ঠিক আছে, তো লেকচারের এই আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, কোনো কোশ্চেন থাকলে বলবেন। আচ্ছা, তো এই পার্টটাতে এসে আমরা দেখব হচ্ছে একটা টিপিক্যাল এমএল প্রজেক্ট আসলে কি কি স্টেপস থাকে। হ্যাঁ, তো সেইগুলোতে আমরা যদি যাই, আজকে আমি দেখব এমএল এর একটা টিপিক্যাল এমএল প্রজেক্টের ওয়ার্কফ্লো, ডেটা প্রিপ্রসেসিং এর কিছু টেকনিক দেখব, ডেটা পার্টিশনিংটা কি এবং কেন করতে হয়, যদি আমি অলরেডি বলেছি এটা ক্লাসে, বাট স্টিল আমরা এটা আরেকবার রিপিট করব। আমরা ডেটা অগমেন্টেশন জিনিসটা দেখব, কি টাইপের ডেটা অগমেন্টেশন, কোন জিনিসগুলো মাথায় রাখতে হয় দেখব, হাইপার প্যারামিটার টিউনিং ব্যাপারটা কেন দরকার এবং এটার রোলটা কি, এই জিনিসটা দেখব। কিছু ইভ্যালুয়েশন মেট্রিক দেখব, যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট আসলে আমাদের এমএল টাস্কের ক্ষেত্রে, কারণ ইভ্যালুয়েশন মেট্রিক ছাড়া আপনি আসলে আপনার মডেলকে ইভ্যালুয়েট করতে পারবেন না, জাজ করতে পারবেন না যে মডেলটা ভালো নাকি খারাপ। আর ডিপ্লয়মেন্ট অ্যান্ড মনিটরিং পার্টটা আপনাদের এই কোর্সের জন্য খুব একটা ইম্পর্ট্যান্ট না, বাট আমি জাস্ট একটু দেখাবো যে ফাইনালি রিয়েল লাইফে কীভাবে ডিপ্লয় করা হয় এটা। তো ফার্স্টলি ওয়ার্কফ্লো, এই হোল ওয়ার্কফ্লোটা আপনারা একটু মনে রাখতে পারেন, এটা খুবই কাজে দিতে পারে আসলে। সামনে তো মেশিন লার্নিং প্রজেক্ট হয়তো করবেন, তখন এই জিনিসটা একেবারে ওয়ার্কফ্লোটা মাথায় রাখলে আপনাদের কোন কাজের পরে কোন কাজ আসলে করা উচিত এটা মাথায় আসতে পারে। ঠিক আছে, তো ফার্স্ট কাজ হচ্ছে আপনাদের এমএল প্রবলেমটাকে ফর্মুলেট করতে হবে, যে আপনি কি কাজ করতে চাচ্ছেন। হ্যাঁ, মানে রিয়েল লাইফে কি ঝামেলা আছে এখানে। হয়তো আমার যেমন ধরেন আপনি ব্রেইন টিউমার সেগমেন্টেশন করতে চাচ্ছেন, তো এখানে প্রবলেমটা হচ্ছে ব্রেইন টিউমার একটা প্রাণঘাতী রোগ। এখন ওই যদি আপনি আর্লি সেটাকে ডিটেক্ট করতে পারেন, তাহলে হচ্ছে এটাকে প্রিভেন্ট করা সম্ভব, বাট আর্লি ডিটেকশনের ওই রকম প্রপার মেথডস এখনও আমাদের কাছে হয়তো পারফেক্টলি নাই। ঠিক আছে, তো আমরা আসলে এইটা প্রবলেমটা আইডেন্টিফাই করলাম, এবার আমরা এইসব প্রবলেমটা সলভ করতে চাই। আমরা ডিপ লার্নিং ইউজ করে ব্রেইনের হয়তো এমআরআই ইমেজ থেকে টিউমার আমরা সেগমেন্ট করে ফেলবো, এবং তাহলে আর্লি ডিটেকশন হয়, আমরা আর্লি স্টেপস নিতে পারবো। এরপর আমাদের লাগবে, তাহলে যেহেতু প্রবলেম ফর্মুলেট করে ফেললাম, আমরা এমআরআই থেকে এখন ইয়ে করব, মানে টিউমার সেগমেন্ট করব, তো আমাদের তো ডেটা লাগবে, রাইট? তো প্রথম কাজ হচ্ছে আমাদের ডেটা অ্যাকুইজিশন অ্যান্ড অ্যানোটেশন। অ্যাকুইজিশন কি এবং অ্যানোটেশন কি?
অ্যাকুইজিশন হচ্ছে আপনার ডেটাটাকে কালেক্ট করা। তো ব্রেইন এমআরআই ডেটা কোথা থেকে কালেক্ট করবেন? বিভিন্ন মেডিকেলে আছে এমআরআই ডেটা, সেগুলো যদি আপনি মোটামুটি প্রাইভেসি প্রিজার্ভ করে অ্যাকুইজিশনটা করতে পারেন, আমরা আগে দেখেছি প্রাইভেসি কেন ইম্পর্টেন্ট, সেই প্রাইভেসি প্রিজার্ভ করে যদি আপনি অ্যাকুইজিশন ডেটাটা করতে পারেন, এখানে মেডিকেল ডেটায় কিন্তু খুবই মানে এটা সেন্সিটিভ, আপনি মানুষের অবশ্যই রোগীর ইনফরমেশন যাতে বাইরে না যায় সেটা এনশিওর করতে হবে। তো যাই হোক, ওভাবে আপনি যদি ডেটা অ্যাকুইজিশন করতে পারেন ভালো, অথবা হয়তো কোথাও কোনো ডেটা সেট অলরেডি অ্যাভেলেবল আছে, যেমন ব্রেন টিউমার সেগমেন্টেশনের ডেটা সেট অ্যাকচুয়ালি অলরেডি অ্যাভেলেবল। আরেকটা পার্ট হচ্ছে অ্যানোটেশন। আপনার ধরেন এই যে ব্রেন টিউমারের এমআরআইটা আছে, বাট এক্স্যাক্টলি সেগমেন্টেশন মানে হচ্ছে যে পয়েন্টগুলোতে, যে জায়গাগুলোতে টিউমারটা আছে সেই জায়গাগুলোকে চিহ্নিত করা। তো এটা তো নিশ্চয়ই আপনি করতে পারবেন না, এটার জন্য এক্সপার্ট লাগবে, যে আসলে একজন ডাক্তার হয়তো এটাকে অ্যানোটেট করে দেবে যে এই রিজিয়নটা হচ্ছে টিউমারটা। ঠিক আছে, তো এই যে মানে ডেটাকে লেবেল করা, যে এই জায়গায় টিউমারটা, বা এই ডেটাটা একটা বিড়ালের ছবি বা একটা কুকুরের ছবি, বা এটা একটা রোড লাইটের ছবি, এরকম যে কাজগুলো, এগুলোকে বলা হয় ডেটার লেবেলিংটাকে করার যে প্রসেসটা, সেটাকে অ্যানোটেশন বলে। অনেক ক্ষেত্রে অ্যানোটেশন আমরাও করতে পারি, যেগুলো হচ্ছে রিয়েল লাইফ ছোটোখাটো টাস্ক, যেমন এই যে বললাম কুকুর নাকি বিড়ালের ছবি, এটা আমরা নিজেরাও অ্যানোটেট করতে পারবো। বাট ব্রেন টিউমারটা আসলে এক্স্যাক্টলি কোথায় সেটা আমরা পারবো না, এটার জন্য এক্সপার্ট লাগবে, এবং ম্যাক্সিমাম কেসে আসলে এক্সপার্ট লাগে। তো এরপরে আমার কাছে ধরেন ডেটা অ্যাকুইজিশন অ্যানোটেশনের মাধ্যমে হোক অথবা অলরেডি অ্যাভেলেবল ডেটা সেটের মাধ্যমে হোক, এখন আমার কাছে ডেটাটা আছে। দেন প্রথম আমাদের যে কাজটা করতে হয়, বিফোর গোয়িং ইনটু দ্য মডেল, আমাদের আসলে ডেটাটাকে একটু অ্যানালাইজ করতে হবে, ডেটাটাকে একটু এক্সপ্লোর করতে হবে, যে কারণে আমরা এটাকে বলছি এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস, বা সংক্ষেপে ইডিএ। ঠিক আছে, তো এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিসে আমরা বেসিক্যালি আমার যে ডেটা সেটটা আছে, সেই ডেটা সেটের বিভিন্ন টাইপের ডেটাকে আমরা একটু দেখি, মানে আমরা একটু ওই ডেটাটাকে অ্যানালাইজ করি, ওই ডেটাটাকে আমরা একটু অবজার্ভ করি যে কেমন আসলে, মানে মডেলটা তো মেইনলি মেশিনই এটাকে হয়তো ক্লাসিফাই করবে বা সেগমেন্ট করবে, তার আগে আমি দেখে কি বুঝতে পারছি, এই জিনিসটা আমাদের প্রথমে দেখতে হয়। কারণ এটা হলে কাজটা সম্পর্কে ক্লিয়ার থাকা যায়, কী টাইপের জিনিস নিয়ে আমি কাজ করছি এবং এখানে কী ধরনের মডেল ইউজ করলে হয়তো বেটার হবে, ওটাও অনেক সময় আইডিয়া পাওয়া যায়। যেমন একটা ছোট্ট এক্সাম্পল যদি দিই, আমরা যে একটু আগে একটা এক্সাম্পল আমি বারবার দিচ্ছিলাম, যে এরকম একটা মডেল আছে, এটাতে আমরা যখন একটা লিনিয়ার রিগ্রেশন মডেল ফিট করালাম তখন দেখা গেল ভালো পারফর্ম করছে না। আপনি যদি আগে ভাগেই ইনপুট ভার্সেস আউটপুট এই যে স্ক্যাটার প্লটটা প্লট করে ফেলেন, তাহলে কিন্তু আপনি অলরেডি বুঝে যাবেন যে এখানে লিনিয়ার রিগ্রেশন ভালো কাজ করার কথা না, এখানে আমাকে হয়তো পলিনোমিয়াল রিগ্রেশন বা ইভেন মোর সফিস্টিকেটেড ডিপ লার্নিং কিছু ইউজ করতে হবে। ঠিক আছে, তো দেখেন আপনি ইডিএ করে আসলে নিজেই একটা আইডিয়া পাবেন ডেটাসেট সম্পর্কে, এবং সেই অনুযায়ী মডেল সিলেক্ট করতে পারবেন, মডেলের প্যারামিটার সিলেক্ট করতে পারবেন। এটাই হচ্ছে মেইন পয়েন্ট ইডিএর। এরপরে সেকেন্ড যে কাজটা, সেটা হচ্ছে সেকেন্ড, বা এটা অনেক সময় শুরুতেও করতে হতে পারে, সেটা হচ্ছে ডেটা ক্লিনিং। অনেক সময় কিছু ডেটা থাকে নষ্ট ডেটা, যেগুলোতে হয়তো আপনার লেবেলটাই দেওয়া নেই, এরপর অনেক সময় ওইটা আসলে রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল না, ভুলভাল লেবেলিং করা হয়েছে, বা অনেক সময় ওইটা হচ্ছে এনএ ভ্যালু আছে, হ্যাঁ, মানে এমন কোনো কিছু আছে যেটা আসলে মডেলে এরর দেখাবে, মডেলে কোনো একটা ঝামেলা ক্রিয়েট করবে, এই ধরনের অনেক ইস্যু হতে পারে। তো এরকম ডেটাগুলোকে আমরা আইদার ওগুলোকে আমরা ইউজেবল করে ফেলি, সেগুলোর যেখানে ঝামেলা সেগুলোকে সামহাউ কোনো ভ্যালুগুলোকে রিপ্লেস করে, অথবা অনেক সময় আমরা সেটাকে কমপ্লিটলি বাদ দিয়ে দিই ওই ডেটাগুলোকে, যেগুলো প্রপার ডেটা সেগুলো নিয়েই কাজ করি। তো এই পোর্শনটাকে বলা হয় ডেটা ক্লিনিং। দেন আসে হচ্ছে ডেটা ট্রান্সফরমেশন অ্যান্ড ফিচার সিলেকশন। ফিচার সিলেকশন কেন? কারণ আমাদের আসলে যদি অনেক বড় ডেটা সেট থাকে বা অনেক ছোট ডেটা সেট থাকে, আমাদের হয়তো প্রপারলি ডেটাটাকে ফিট করার জন্য ফিচারকে একটু ট্রান্সফর্ম করতে হতে পারে, হয়তো যেমন এখানে হয়তো আমাদেরকে পলিনোমিয়াল নিতে হয়েছে, ঠিক আছে, এই টাইপের। তো এইটার মানে কি, আমি কিন্তু ফিচার ইঞ্জিনিয়ারিং করলাম, ঠিক আছে। এরপর অনেক সময় যেটা আমরা L1 এর সময়ও বলছিলাম, যে অনেক ফিচার আসলে কোনো রকম কন্ট্রিবিউটই করে না, তো আমরা অনেক সময় ওই ফিচারগুলোকে বাদ দিই, এইগুলো হচ্ছে ফিচার সিলেকশনের কাজ। আবার ডেটাটাকেও আমরা কিছুটা ট্রান্সফর্ম করি অনেক সময়, এই যে মানে যেটা আমি অলরেডি বললাম স্কোয়ারটা নেওয়া, আমার ফিচার যদি x1 হয়, আমি x1 স্কোয়ারকেও একটা ফিচার হিসেবে যদি নেই, এটা হচ্ছে ডেটা ট্রান্সফরমেশনের একটা উদাহরণ। আমি যদি log x1 কেও নেই, এটাও একটা উদাহরণ, ঠিক আছে। তো এগুলো ডেটা ট্রান্সফরমেশনের উদাহরণ। এবং আপনার ইমেজের ক্ষেত্রে দেখবেন আমরা স্কেলিং করি, দ্যাটস অ্যানাদার এক্সাম্পল অফ ডেটা ট্রান্সফরমেশন। এবং এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বিভিন্নটার বিভিন্ন কাজ। x1 স্কোয়ার করছি ভালোভাবে ফিট করার জন্য, স্কেলিং অনেক সময়ই আমরা করে থাকি আসলে প্রপারলি অপটিমাইজ করতে পারার জন্য।
যাতে সবাই একই স্কেলে থাকে, ওই জিনিসটা এনশিওর করার জন্য বিভিন্ন কারণে আমরা ডেটা ট্রান্সফরমেশনটা করি, বাট এটা দরকার। এরপর খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট, ডেটা পার্টিশনিং। ডেটাকে আমরা আসলে 3 ভাগে ভাগ করি, ট্রেনিং সেট, ভ্যালিডেশন, অ্যাটলিস্ট 3 ভাগে সাধারণত ভাগ করি, ট্রেনিং সেট, ভ্যালিডেশন সেট অ্যান্ড টেস্ট সেট। সেটাতে আমরা আসলে একটু পরে যাব, এটা নিয়ে একটা সেকশনই আছে আজকে। দেন আসে আমাদের ডেটা পার্টটা কিন্তু শেষ, আমরা ইডিএ করলাম, ডেটা ক্লিন করলাম, আমরা ডেটা ট্রান্সফরমেশন, ফিচার সিলেকশন এগুলো করে ফেললাম। ফাইনালি আমরা ডেটাটাকে পার্টিশন করে একটা পোর্শন দিয়ে ট্রেনিং করাবো, আরও ছোট ছোট 2টা পোর্শন আমরা রেখে দিব টেস্টিং আর ভ্যালিডেশনের জন্য। এবার আমাদের মডেল পার্টটা, প্রথমত আমাদেরকে এত ইডিএ তো করেছি অ্যান্ড আদার স্টাফস করেছি, ডেটা সেট সম্পর্কে একটা আইডিয়া আছে। এবার আমরা এমএল এর মডেল সিলেক্ট করব। আমি কি লিনিয়ার রিগ্রেশন ইউজ করব, নাকি পলিনোমিয়াল রিগ্রেশন ইউজ করব, নাকি এসভিএম ইউজ করব, নাকি ডিসিশন ট্রি ইউজ করব, নাকি নিউরাল নেটওয়ার্ক ইউজ করব, এটা আমরা ফার্স্টে সিলেক্ট করব। নিউরাল নেটওয়ার্ক সিলেক্ট করলে কি টাইপের, কত বড় নিউরাল নেটওয়ার্ক সিলেক্ট করব এটা, এবং সাথে প্রত্যেকটা এই জিনিসগুলোকেই হাইপার প্যারামিটার বলে। মডেল সিলেকশনও একটা হাইপার প্যারামিটার, এবং এটা ছাড়াও মডেলের ভেতরে কিছু প্যারামিটার থাকে। নিউরাল নেটওয়ার্কের কয়টা লেয়ার থাকবে, এরপর আপনি ধরেন লিনিয়ার রিগ্রেশন ইউজ করছেন, এপকের ভ্যালু স্যার, মানে কয়টা হ্যাঁ এপক এপকের থাকবে। ভ্যালু হতে পারে। এরপর ধরেন আপনি লিনিয়ার রিগ্রেশন ইউজ করছেন, ওইটার যে লার্নিং রেট আছে আলফা, রাইট, আমরা আলফা দেখেছি না লার্নিং রেট, সেই আলফাটা সিলেক্ট করব আমরা। তো এই জিনিসগুলো সবই সিলেক্ট করতে হবে। ইনিশিয়ালি আপনি যেটা সিলেক্ট করবেন সেটা শেষ পর্যন্ত থাকবে এমন কোনো গ্যারান্টি নেই, হ্যাঁ, বাট আপনি ইডিএ করে মোটামুটি যা দেখেছেন ওইখান থেকে দেখে একটা আইডিয়া করে শুরুতে আপনি এই জিনিসটা সিলেক্ট করতে পারেন। তারপরে আপনার কাছে হবে মডেলটাকে ট্রেন করা, ট্রেনিং সেট দিয়ে, এরপর ভ্যালিডেশন সেট ইউজ করে ভ্যালিডেশন করা, কেমন পারফরমেন্স হয়েছে দেখা। এবার দেখেন মডেল ট্রেন করা মানে কিন্তু এখানে অলরেডি ওই যে রিকার্সিভ প্রসেসটা হয়ে গেছে। ভ্যালিডেশনের পরে আপনি দেখলেন যে হ্যাঁ মোটামুটি পারফর্ম করছে, বাট আরও বেটার করতে পারে, যে হয়তো আমি এই যে আলফার রেটটাকে যদি আমি আর একটু বাড়াই বা একটু কমাই, তখন হয়তো আমার পারফরমেন্সটা আর একটু বেটার হবে। তো আপনি হাইপার প্যারামিটার টিউন করলেন, হয়তো আপনার মনে হলো নিউরাল নেটওয়ার্কে একটা লেয়ার বাড়ালে আর একটু ভালো কাজ করবে, ওটা বাড়ালেন। তো মডেল এবং হাইপার প্যারামিটার সিলেকশনের পার্টটা দেখেন, এটা আবার ঘুরে এদিক দিয়ে আবার কানেক্টেড। তার মানে আমি আবারও এমএল মডেলটাকে একটু চেঞ্জ করলাম, হাইপার প্যারামিটার একটু চেঞ্জ করলাম, আবারও মডেল ট্রেন করলাম, আবারও আমরা মডেলটাকে ভ্যালিডেশন সেট ইউজ করে দেখবো যে কেমন পারফরমেন্স হয়। এভাবে এই প্রসেসটা কিন্তু সেভারাল চলতে থাকে, মানে আমি যত প্রজেক্ট করেছি অনেকবার রান দিয়ে আমি আসলে আমার ফাইনাল যে অপটিমাম মডেলটা সেটা পেয়েছি। হ্যাঁ, তো মডেল পাওয়ার পরে ধরেন একটা পর্যায়ে গিয়ে আপনি মোটামুটি সন্তুষ্ট হলেন যে হ্যাঁ এখন ভ্যালিডেশন সেটে যে পারফরমেন্স পাওয়া যাচ্ছে সেটা খুবই ভালো, এবার আমি এই মডেলটাকেই ফাইনাল করি, এবং এবার আমি মডেলটাকে ইভ্যালুয়েট করব নট ইউজিং দ্য ভ্যালিডেশন সেট, আমরা এবার ইভ্যালুয়েট করব হচ্ছে টেস্ট সেট ইউজ করে, যেটা এখন পর্যন্ত আমি কোনো কাজেই ইউজ করিনি, কমপ্লিটলি নিউ। কারণ আমি কিন্তু ভ্যালিডেশন, হ্যাঁ বলবেন স্যার, পয়েন্ট ইন্টারেক্ট করলাম। হ্যাঁ, তো আমি কিন্তু ভ্যালিডেশন সেটের উপর ডিপেন্ড করে মানে মডেলটাকে টিউন করেছি। তো এমনও হতে পারে আমার টিউনিংটা একেবারে ভ্যালিডেশন সেট স্পেসিফিক হয়ে গেছে, ভ্যালিডেশন সেটেই যাতে ভালো পারফর্ম হয় সেটা হয়ে গেছে। এই কারণে টেস্ট সেটটা আলাদা রাখাটা জরুরি, যাতে আমি একদম আনসিন ডেটায় পারফরমেন্সটা বুঝতে পারি। তো মডেল ইভ্যালুয়েশন হবে, এবং এটার জন্য আমরা বিভিন্ন রকম ইভ্যালুয়েশন মেট্রিক ইউজ করি। এটার পরে ফাইনালি আমরা ডিপ্লয়মেন্ট অ্যান্ড মনিটরিং, মডেল তো হয়ে গেছে এমএল মডেল, এবার আমি হয়তো সেটা কোনো একটা অ্যাপ দিয়ে ডিপ্লয় করলাম, ফেস রেকগনিশন অ্যাপ বা এরকম কিছু, যেখানে আমরা ফেসিয়াল এক্সপ্রেশন বা এজ এগুলো রেকগনাইজ করি। এরপর আরেকটা স্টেজ হচ্ছে মনিটরিং অ্যান্ড ডিবাগিং, যেটা বেসিক্যালি চলতেই থাকে, মানুষের ফিডব্যাক অ্যাকচুয়ালি রিয়েল লাইফে কীরকম কাজ করছে সেই মনিটরিংটা, সেই ইভ্যালুয়েশনগুলো চলতে থাকে, এবং সেগুলোর উপর বেস করে আমরা হয়তো আবারও মডেল নতুন করে সিলেক্ট করে ডেটা সেটটাকে আরও একটু রিচ করা, এই কাজগুলো আমরা করতে থাকি। ঠিক আছে, এটা হচ্ছে হোল একটা মেশিন লার্নিং ওয়ার্কফ্লো। তো এই কাজগুলো আসলে আপনারা যখন কাজ করবেন তখন এগুলো একটু মাথায় রাখবেন, এই জিনিসগুলো যাতে কভার করতে পারেন আর কি। ঠিক আছে, সব কিছু হয়তো আপনার সব কাজে থাকবে না, বাট স্টিল মানে এটা হচ্ছে একটা আইডিয়াল মেশিন লার্নিং পাইপলাইন আর কি। আচ্ছা, তো আমরা যদি একটা একটা করে আসি, প্রথমত ডেটা সেট খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। ডেটা সেট আমরা আসলে কোথায় পাবো? ইমেজ ডেটা সেটগুলো বা বেশি যে কোনো মেশিন লার্নিং ডেটা সেট সবচেয়ে বেশি পাওয়া যায় হচ্ছে, সবচেয়ে বেশি আমরা যেখানে ইউজ করি সেটা হচ্ছে কেগলের ডেটা সেটটা ইউজ করা হয়, কারণ কেগলে আসলে অনেক ভালো ভালো ডেটা সেটের আবার প্রসেসড ভার্সন পাওয়া যায়, যেগুলো মানে ক্লিন করে দেওয়া অলরেডি। ঠিক আছে, তো কাজ অনেক কমে যায়, এবং কেগলে অনেক 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 ডেটা সেট আসলে আছে। হ্যাঁ, এরপর অনেক জায়গায় ইউসি আরভাইনের মেশিন লার্নিং রিপোজিটরি আছে, গুগল ডেটা সেটের একটা হিউজ রিপোজিটরি আছে, data.gov আছে, অ্যামাজনের AWS এর একটা পাবলিক ডেটা সেট রিপোজিটরি আছে,
ইউনিভার্সিটিগুলোর অনেক রিপোজিটরি থাকে, এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে গিটহাব রিপোজিটরিজ। আমি অনেক প্রজেক্টেই আসলে মানে দেখা গেল আমি একটা ডেটা সেট ইউজ করব, ধরেন আমার ডেটা সেটটা হচ্ছে কোনো একটা পেপারে আমি পেয়েছি, হ্যাঁ, ধরেন রিসেন্টলি একটা পেপারে পেয়েছি মন্টেগ, আমি একটা ডেটা সেট আছে, এই ডেটা সেটটা আমি এটা ইনিশিয়ালি ওই ডেটা সেটের অরিজিনাল যে ইয়েটা মানে সাইটটা সেখানে গিয়ে নেওয়ার চেষ্টা করেছি, বাট সেখানে এত মানে হিজিবিজি অবস্থায় ডেটা সেটটার যে এটা আসলে কিভাবে প্রি প্রসেস করবো সেটাই বোঝা যাচ্ছে না ভালোভাবে। পরে আমি একটা গিটহাব রিপোজিটরিতে পেয়েছি সেই ডেটা সেটটা মানে তারা কিভাবে তাদের কাজে ইউজ করেছে। দুইটা জিনিস, এক হচ্ছে কোড পাওয়া যেতে পারে সরাসরি, মানে অরিজিনাল ডেটা সেটটাকে কীভাবে আপনি মানে প্রসেস করবেন, আরেকটা জিনিস হচ্ছে ক্লিন ভার্সনটাও পেতে পারেন। তো আমি ক্লিন ভার্সনটা পেয়েছি আর কি। তো গিটহাব রিপোজিটরিগুলোতেও অনেক সময় ডেটা সেটগুলো থাকে এবং খুবই ইম্পর্ট্যান্ট ইয়ে আর কি। তো ডেটা সেট আসলে খুব ইম্পর্ট্যান্ট, আপনি যে কাজই করবেন না কেন। আমি বিশেষ করে আন্ডারগ্রেড লেভেলে যখন কাজ করবেন আমি প্রেফার করি ডেটা সেট অলরেডি অ্যাভেলেবল এরকম জিনিস নিয়ে কাজ করার, ঠিক আছে। তো ওইটা এরপর খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট ডেটা র্যাঙ্গলিং বলে বা প্রি প্রসেসিং বলে, এবং অ্যান্ড্রু এনজি আমি যার ভিডিও দেখে বেসিক্যালি মেশিন লার্নিং ফিল্ডে এসেছি, এবং বেশিরভাগই আসলে অ্যান্ড্রু এনজির কোর্সটা করেই আসে, আপনাদের অনেকেও হয়তো করছেন। অ্যান্ড্রু এনজি একটা কথা বারবার বলে, সেটা হচ্ছে ডেটা প্রি প্রসেসিং ইজ মোর দ্যান 80% অফ অ্যান এমএল প্রজেক্ট। মানে মডেল পার্টটা না, ডেটাটা আপনি কীভাবে প্রি প্রসেস করছেন, কীভাবে রেডি করছেন, সেটাই মোস্টলি হচ্ছে এমএল প্রজেক্টের কাজ, বাকি অংশটা তুলনামূলক কম, ঠিক আছে। তো ডেটা প্রি প্রসেসিংয়ে আমরা আসলে কি করি, অনেকগুলো পার্ট আছে, আমরা আসলে দেখেছিলাম না এখানে। দেখেন ডেটা প্রি প্রসেসিংয়ে ইডিএ আছে, ডেটা ক্লিনিং আছে, ট্রান্সফরমেশনস আছে, এরপর ফাইনালি পার্টিশনিং আছে, ঠিক আছে। তো ফার্স্টলি আসে ইডিএ এর কাজটা কি আসলে, যেটা বললাম ওই যে জাস্ট ডেটার ওভারভিউ অফ মানে ডেটাকে ভিজুয়ালাইজ করা, ডেটার কিছু ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স যেমন মিন মিডিয়ান এগুলো দেখা। মেইন কথা হচ্ছে ডেটার ক্যারেক্টারিস্টিক্সের একটা ওভারভিউ পাওয়ার জন্য আমরা ইডিএটা করি। তো অনেক কিছু করা যায়, আমরা সামারি স্ট্যাটিস্টিক্স যেমন প্রত্যেকটা ফিচারের কলাম ওয়াইজ আমরা যে মিনগুলা মিডিয়ানগুলো সেগুলো আমরা বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কীরকম সেগুলো বের করার চেষ্টা করতে পারি। এরপর কোনো একটা ডেটা সেটে কোনো একটা জিনিস কতবার আসলে অকার করেছে, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা সেটা আমরা করার চেষ্টা করি। যেমন ইমেজে আমরা আসলে একটা পিক্সেল ভ্যালু কতবার অকার করেছে সেটা আমরা দেখার চেষ্টা করি না। তো বুঝতেই পারছেন, বলেন তো আমাদের যে হিস্টোগ্রাম প্লটটা সেটা একটা ইডি এর পার্ট হতে পারে না? ইমেজ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনই তো, হ্যাঁ, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনই তো আমাদের মানে হিস্টোগ্রামটা যদি আমরা প্লট করি সেটা কিন্তু ইডি এর একটা পার্ট হবে, এবং সেটা থেকে আমরা হয়তো ডেটা প্রি প্রসেসিং এর আরেকটা মানে স্টেপ পেয়ে যাব, সেটা হচ্ছে দেখা গেল হিস্টোগ্রামটা এরকম, তো আমরা হয়তো এটাকে কন্ট্রাস্ট এনহ্যান্স করলাম, কন্ট্রাস্ট এনহ্যান্স করলে হয়তো মেশিন আরও ভালো পারফর্ম করবে ওই ইমেজের উপর। তো এরকম কাজও কিন্তু করা যেতে পারে, ঠিক আছে। তো সেটাও কিন্তু আবার ডেটা প্রি প্রসেসিংয়েরই একটা পার্ট। এরপর কোরিলেশন অ্যানালাইসিস করা যায়। কোরিলেশন অ্যানালাইসিসে যেটা অনেক সময় দেখা যায় যে অনেকগুলো ফিচার আছে, এদের মধ্যে রিলেশনশিপটা কীরকম, 1 2 3 এদের মধ্যে কোরিলেশন কীরকম। হ্যাঁ, দেখো 1 এর সাথে 1 এর কোরিলেশন তো একদম হাই হবে, 2 এর সাথে 2 এর, 3 এর সাথে 3 এর, বাট দেখা গেল 1 এর সাথে 2 এর কোরিলেশনটা বেশ হাই, বাট 3 এর কোরিলেশনটা তেমন হাই না। হ্যাঁ, তখন আপনি এটা থেকে ডেটা সম্পর্কে আরেকটা আইডিয়া পেলেন যে 1 আর 2 কিছুটা কোরিলেটেড। তো এরকম কোরিলেশন অ্যানালাইসিস আসলে অনেক সময় করা হয়। হ্যাঁ, সো ফিচার এলিমিনেশনের জন্য আই থিংক কোরিলেশন লাগে, রাইট? হ্যাঁ, ফিচার আপনি একদম আউটপুট যে কলামটা ধরেন ওয়াই এর সাথে কোরিলেশন দেখলেন যে একদম জিরো হয়ে বসে আছে কোনো একটা, তাহলে ওইটা নিশ্চয়ই খুব একটা ইম্পর্টেন্ট না। ফিচার সিলেকশনের জন্য কোরিলেশন অ্যানালাইসিসটা বেশ ভালো কাজ করে, ভালো কথা বলেছেন। ভিজুয়ালাইজেশন খুবই ইম্পর্টেন্ট, বক্স প্লট, স্ক্যাটার প্লট, হিস্টোগ্রামস, বার চার্ট, হিট ম্যাপ, জিওগ্রাফিক ম্যাপ, এরকম বিভিন্ন টাইপের ভিজুয়ালাইজেশন টুল আছে, গ্রাফ আছে, যেগুলো দেখে আমরা আসলে অনেক কিছু বুঝতে পারি ডেটা সম্পর্কে, এবং এগুলো খুবই ইম্পর্টেন্ট আসলে ডেটার ডিস্ট্রিবিউশন কোরিলেশন এগুলো বোঝার জন্য। অ্যান্ড ওয়ান লাস্ট থিং ইজ, অনেক সময় আমরা ডেটার ডিমেনশনালিটি রিডিউস করার চেষ্টা করি প্রপারলি রান করতে পারার জন্য, আমাদের হয়তো কম্পিউটেশনাল এফিসিয়েন্সির জন্য হতে পারে বা ওভারফিটিং কমানোর জন্য হতে পারে। তো পিসিএ বলে একটা অ্যালগোরিদম আছে, সেটা অনেক সময় ইউজ করা হয়। এটাকে আসলে ইডিএ না বলাই ভালো পিসিএকে, এটা মানে এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিসের চেয়ে বেশি ডিমেনশনালিটি রিডাকশনের অন্যান্য কাজ থাকে আর কি, বাট ওই তো এরকম বিভিন্ন কাজ হয়। ডেটা ক্লিনিংয়ের কিছু এক্সাম্পল আমি দিব, যেমন ওই তো মিসিং ভ্যালুজ যদি থাকে সেগুলোকে হ্যান্ডেল করা, এগুলোকে রিমুভ করে দেওয়া বা এরকম কিছু করা। এরপর কোনো ডেটায় যদি এরর থাকে সেগুলোকে কারেক্ট করা। অনেক সময় টাইপোজ থাকে, যেমন ধরেন আপনার একটা ডেটা
এরকম যে ফলস, হ্যাঁ, পার্টিকুলার দুইটা ক্লাস আছে, ট্রু আর ফলস, হ্যাঁ। তো দেখা গেল কোনো কোনো জায়গায় লেভেলটা এরকম হয়ে গেছে ট্রু। এখন আমি তো বুঝতে পারছি, বাট মেশিন কিন্তু বুঝবে না। মেশিনের কাছে এই ট্রু এক জিনিস, এই ট্রু আরেক জিনিস হয়ে যাবে। তো কি করতে হবে, যেখানে যেখানে এরকম ট্রু আসছে সেগুলোকে আমাদের কারেক্ট করতে হবে। তো এই কাজটা হচ্ছে ডেটা ক্লিনিং এর একটা টাস্ক। এরপর আউটলায়ার্স বা অ্যানোম্যালিজ যদি থাকে, একটু আগেও আমরা দেখেছি, যেটার কারণে অনেক সময় ওভারফিটিং হয়, সেগুলো কি আসলে কি করা যায়, হয়তো ডেটা সেটে রাখতেও পারি, বা সেগুলো নিয়ে আসলে কোনো এক্সট্রা কিছু করতে হবে কিনা, এই ধরনের কাজগুলো। এরপর ওই তো অনেক সময় ধরেন ডেট টাইম ফরম্যাট নিয়ে অনেক বেশি হয়। এরপর কেস, যেমন ধরেন ট্রু এর জায়গায় থাকলো ট্রু, হ্যাঁ। তো এগেইন কম্পিউটার কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট দেখবে এই দুইটাকে। ক্যাপিটাল টি আর স্মল টি আলাদা কম্পিউটারের কাছে, আস্কি ভ্যালু আলাদা বা ইউনিকোডেও আলাদা। তো তখন আপনি কি করবেন, আপনাকে দুইটাকে আসলে সেম বানাতে হবে। আপনি হয়তো দুইটাকেই ক্যাপিটাল বা দুইটাকেই স্মল করলেন। টিপিক্যালি আমরা সবগুলোকে স্মল করে দিই অনেক সময়, অনেক সময় আবার ট্রু ফলসের ক্ষেত্রে ক্যাপিটাল করি, এই টাইপের। ডুপ্লিকেট যদি রেকর্ড থাকে, একই ডেটা বারবার আসছে, তাহলে অবশ্যই রিমুভ করে দেওয়া উচিত সেগুলোকে। আপ স্যাম্পলিং ডাউন স্যাম্পলিং পরে করা লাগলে অন্য কথা, বাট শুরুতে অবশ্যই রিমুভ করে দেওয়া উচিত। এরপর অনেক সময় ডেট টাইম ফরম্যাটে অনেক সময় কেউ ডেট লিখেছে এভাবে 12 না ধরেন 13/3/25, আবার অনেকে লিখলো 3/13/25, মানে ডেট কেউ লিখেছে ডেট মান্থ ইয়ার ফরম্যাটে, কেউ মান্থ ডেট ইয়ার ফরম্যাটে। তো কম্পিউটারের জন্য কিন্তু আলাদা হয়ে যাবে, সে বুঝতেই পারবে না কোনটা আসলে কি। তো এইগুলো সবগুলোকে ক্লিন করাটা হচ্ছে ডেটা ক্লিনিং এর পার্ট। যেমন এখানে এক্সাম্পল দেখেন, এখানে ইনকনসিস্টেন্ট ফরম্যাট কিভাবে আসলো। আমাদের যে এই যে অংশটা দেখছেন, এই ডেটা সেটটা হচ্ছে অরিজিনাল ডেটা, হ্যাঁ। এখানে এইটার জিপ কোড, কাস্টমারের আইডি এগুলা, এরপর কাস্টমারের ওই করেসপন্ডিং জিপ কোড এবং কাস্টমারটার সিটি। দেখেই বুঝতে পারছেন এখানে সমস্যাটা কি হয়েছে। প্রথম দুইটা ঠিক আছে, থার্ডটাতে গিয়ে কাস্টমারের আইডির পর জিপ কোড যেটা, সেটার সাথে সিটি নিউ ইয়র্ক সেটাও একসাথে দিয়ে দিয়েছে, এবং সিটির যে কলামটা সেটা খালি হয়ে গেছে, ঠিক আছে। এটা কিন্তু মিসিং ভ্যালু না, এটা ইনঅ্যাকুরেট ইনকনসিস্টেন্ট ফরম্যাট ইউজ করেছে। আবার দেখেন পরেরটাতেও কাস্টমারের যে আইডি সেটা সেম, তার মানে এটা একটা ডুপ্লিকেট ডেটা, এবং এটাতে শুধু জিপ কোডের জায়গায় এনওয়াইসি লেখা, একই কথাই মেন করছে। তাহলে প্রথম কাজ হবে আমাদের ডুপ্লিকেট ডেটা যেহেতু যে কোনো একটাকে বাদ দিয়ে দেওয়া, নিচেরটাকে বাদ দিয়ে দিলাম। দ্বিতীয় কাজ হবে এই যে জিপ কোড অংশটুকু 10048 সেটাকে রেখে নিউ ইয়র্ককে সিটিতে নিয়ে আসা। দেখেন এখন এটা আমরা ক্লিন করার পর এটা গুড ডেটা হলো। এরপর যদি আসলে মিসিং ডেটা থাকে, তখন আমরা অনেক সময় কি করতে পারি, যেমন ধরেন A1002, এই ডেটাটাকে আসলে আমাদের বাদ দিতে হবে, কারণ এটা সম্পর্কে আমাদের কাছে এই কাস্টমার সম্পর্কে কোনো আইডিয়াই নেই এখন, ঠিক আছে। বাট A10003 এটাতে যদি আসেন, এখানে কিন্তু আমরা যদিও একটা কলাম খালি, আমরা একে বাদ না দিলেও চলছে, কারণ আমরা জিপ কোড দেখে বুঝতে পারবো আসলে এটা কোন শহরের জিপ কোড। তো সেটা আমরা বসিয়ে দিতে পারি। তো সব মিসিং ডেটা মানেই যে আমাদের বাদ দিয়ে দিতে হবে তা না, ইনকমপ্লিটগুলোকে কমপ্লিট করব, একেবারে মিসিং হলে বাদ দিয়ে দিতে পারি, এরকম আর কি। তো এই টাইপের কাজগুলো, এগুলোকে ডেটা ক্লিনিং বলে। এগুলো আসলে অনেক সময় করতে হয়, বাট ইমেজ প্রসেসিংয়ে ডেটা ক্লিনিংয়ের কাজটা তুলনামূলক কম দেখা যায়। একদম দেখা যায় না তা না, দেখা যায়। যেমন আমি আপনাদের যে ব্রেস্ট আল্ট্রাসাউন্ড ইমেজেস যে ডেটা সেটটা হয়তো দেওয়া হবে সেগমেন্টেশনের জন্য, সেই ডেটা সেটে দেখবেন কোনো কোনো ইমেজের জন্য সেগমেন্টেশন মাস্ক দুইটা দেওয়া আছে, একটা না দুইটা। তো ওই ডেটাগুলোকে কীভাবে হ্যান্ডেল করবেন আপনাদের কিন্তু চিন্তা করতে হবে, ঠিক আছে। তো ওই রকম আসলে মানে ইমেজ প্রসেসিংয়েও এই ডেটা ক্লিনিংয়ের কাজ আছে, বাট স্টিল আপনি আসলে মানে কীভাবে হ্যান্ডেল করবেন আপনার উপর। এরপর খুবই ইম্পর্ট্যান্ট আরেকটা জিনিস হচ্ছে ডেটা ট্রান্সফরমেশন। ডেটা ট্রান্সফরমেশনও আসলে খুবই কি একটা স্টেপ। এটা মানে আপনার মেশিন লার্নিং মডেলে ডেটাটা ফিড করার আগে এমনভাবে ডেটাটাকে প্রিপেয়ার করা উচিত যাতে মেশিন লার্নিংয়ের অ্যানালাইসিস পার্টটা, মানে ডেটাটাকে প্রথমত এমন একটা ফরম্যাটে কনভার্ট করা যাতে সেটা মেশিন লার্নিং অ্যালগোরিদমের জন্য সুইটেবল হয়। দ্বিতীয়ত এমন একটা রেঞ্জের মধ্যে ভ্যালুগুলোকে নিয়ে আসা যাতে মেশিন লার্নিংয়ে যে অপটিমাইজেশন বা হোল প্রসেসটা একটু ইজিয়ার হয়। এই কাজগুলো করার জন্য আমরা ডেটা ট্রান্সফরমেশন করে থাকি, এবং সবচেয়ে কমনলি আমরা যে কাজগুলো করে থাকি সেগুলো হচ্ছে স্কেলিং, নর্মালাইজেশন, এরপর ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবলসকে এনকোডিং করা। ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল মানে ধরেন আমার ইমেজের ক্লাসগুলো হচ্ছে ক্যাট, ডগ, এরপর ধরেন বার্ড, এরকম।
এখন বুঝতেই পারছেন কম্পিউটার কিন্তু এগুলোকে এভাবে দেখবে না, কম্পিউটারের জন্য প্রত্যেকটাই এক একটা নাম্বার। তো আমাদেরকে এদেরকে ধরেন ক্যাটাগরি 0 1 2 এভাবে এক একটা ক্যাটাগরিতে ভাগ করে ফেলতে হবে। তো এই যে এনকোডিংটা ক্যাটকে 0-তে, ডগকে 1-এ, বার্ডকে 2-তে এনকোড করা, এই জিনিসটাকে বলা হয় এনকোডিং ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল, এবং এটা প্রায় সব সময় করতে হয় আমাদেরকে। পর আরও অনেক কিছু আছে, বিনিং, লগারিদমিক ট্রান্সফরমেশন, ফিচার ইঞ্জিনিয়ারিং, ফ্রিকোয়েন্সি ডোমেইনের ট্রান্সফরমেশন, যেগুলো আমরা কিছুটা পড়ে আসছি আগে, ওই জিনিসগুলো অনেক সময় করা হয়, সেগুলো আমরা আসলে দেখব। তো সবার ফার্স্টে স্কেলিং, এটা আসলে প্রায় সব সময় করতে হয়, আমাদের ইমেজ প্রসেসিং টাস্কগুলোতেও আমরা করি, এই জন্য এটা ইম্পর্ট্যান্ট। স্কেলিং আর নর্মালাইজেশনের পার্থক্য বোঝাটা আসলে একটু দরকার। মানে স্কেলিং আসলে যে কাজটা করে সেটা হচ্ছে একটা ডেটাকে একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে নিয়ে আসে। যেমন ধরেন আমরা যে বেডরুম এবং এরিয়ার একটা ডেটা সেট দেখেছিলাম না, নাম্বার অফ বেডরুমস ছিল একটা আমাদের ফিচার, এবং আরেকটা ফিচার ছিল আমাদের এরিয়া। সমস্যাটা কোথায়, এরিয়াটা আমাদের হয়তো দেখা গেল 2000, 2500, 1400 এই টাইপের রেঞ্জে, আর বেডরুমের সংখ্যা দেখা গেল 2, 3, 1 এই টাইপের রেঞ্জে। এখন বুঝতেই পারছেন আমি যখন মডেলটা ক্রিয়েট করব, এটা যদি x1 হয় আর এটা যদি x2 হয়, θ1 x1 টিপিক্যালি θ1টা খুবই কম একটা ভ্যালুর সাথে গুণ হচ্ছে, আর θ2টা খুবই বেশি ভ্যালুর সাথে গুণ হচ্ছে। বুঝতে পারছেন? তো খুবই ন্যাচারালি হয়তো θ1 θ2 এর মধ্যে একটা ডিসক্রিপেন্সি দেখা যাবে। এই দুইটাকে যেহেতু পুরাপুরি ভিন্ন রেঞ্জের, তো বিশেষ করে ডিস্টেন্স বেসড অ্যালগোরিদম হলে KNN, এরপর সাপোর্ট ভেক্টর মেশিন, এগুলোতে জাস্ট সরাসরি প্লট করে স্পেসে, এবং ডিস্টেন্স বেসড একটা ক্লাসিফিকেশন করা হয় আর কি। তো ওই রকম হলে আসলে এটা অনেক বড় একটা সমস্যা। তো ওইসব কেসে আমরা আসলে এদেরকে একটা ফিক্সড রেঞ্জের মধ্যে আনি, টিপিক্যালি 0 থেকে 1 এর মধ্যে নিয়ে আসি। তো বুঝতেই পারছেন আমরা আমাদের যে ইমেজগুলো সেগুলো সাধারণত পিক্সেল ভ্যালু হয় 0 থেকে 255। প্রায় সময় দেখবেন আমরা আসলে এদেরকে স্কেলিং করে 0 থেকে 1 এর মধ্যে নিয়ে আসি, সব কিছুকে জাস্ট 255 দিয়ে ভাগ করে দেওয়া। তো স্কেলিং এই কাজটা করে, একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে নিয়ে আসা। বাট হোয়াট ডাজ নর্মালাইজেশন ডু? ধরেন আপনি স্কেলের মধ্যে নিয়ে আসলেন 0 থেকে 1, একটা ফিচার দেখলেন এইরকম ডেটা, বেশিরভাগ ভ্যালু তার 0.8 থেকে 1 এর মধ্যে আছে, আরেকটা দেখলেন পুরা এইরকম, বেশিরভাগ হয়তো 0 থেকে 0.1 এর মধ্যে আছে। ঠিক আছে, এখন সমস্যা হচ্ছে আপনার যে ক্লাস ভ্যারিয়েশন সেটাই কিন্তু এদের মাঝখানেই কোথাও হচ্ছে। ঠিক আছে, তো আপনি যদি এদেরকে সমান ভাগে মানে স্কেলিংটা একেবারে ইউনিফর্মলি করেন, তাহলে কি হবে? তাহলে কি আসলে এদের মধ্যে সেপারেশনটা প্রপারলি করতে পারবো আমরা? পারবো না। কিন্তু মনে আছে আমরা যে হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন করেছিলাম, হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন আমরা দেখেছিলাম যেখানে পিক্সেল ভ্যালু বেশি ওই সব জায়গাগুলোকে আমরা বেশি স্ট্রেচ করি না, যেখানে কম সেগুলোকে কম স্ট্রেচ করি, ওগুলো আবার ডিস্ট্রিবিউট করে দাও অন্য কম। হ্যাঁ, তো এখানেও সিমিলার একটা কাজ মনে হয় করা উচিত। বুঝতে পারছেন? তো এই জিনিসটাকে, এই যে একটা সিমিলার কাজ করা, সেটাকেই আসলে বলা হয় নরমালাইজেশন, যাতে ওই যে আমার সিডিএফটা মোটামুটি এরকম, সিডিএফটা লিনিয়ার হবে তাহলে যতটা সম্ভব। এখানে সিডিএফ আসলে আসছে না সিডিএফ এর কোশ্চেন, বাট সিমিলার একটা কাজ। বেসিক্যালি আমি ইকুয়ালি ডিস্ট্রিবিউট করতে চাচ্ছি আমার মানে এই রেঞ্জটাকে, তো নরমালাইজেশনের কাজ হচ্ছে এটা। তো স্কেলিং একটা কাজ করে, নরমালাইজেশন আরেক টাইপের কাজ করে। স্কেলিং বিভিন্ন টাইপের হয়, মিন ম্যাক্স স্কেলিং হয়, যেখানে আমরা ম্যাক্সিমামটা নেই মিনিমামটা নেই, এবার মিনিমামটাকে 0-তে ম্যাক্সিমামটাকে 1-এ ইয়ে করে প্লট সেট করে এবার আমরা জাস্ট স্কেলিংটা করি। আরেকটা হচ্ছে ম্যাক্সিমাম অ্যাবসলিউট ভ্যালুটা নিই, সেটার বেসিসে আমরা স্কেলিং করি। আরেকটা হচ্ছে জেড স্কোর স্কেলিং, যেটাকে স্ট্যান্ডার্ডাইজেশনও বলা হয়, এটাও অনেক বেশি ইউজ হয়। আর নর্মালাইজেশন L2 নর্মালাইজেশন আছে, L1 নর্মালাইজেশন আছে, এরকম। তো স্কেলিংয়ের বিভিন্ন রকম টেকনিক এখানে দেওয়া আছে। এটা হচ্ছে মিন ম্যাক্স স্কেলিং, দেখতেই পাচ্ছেন। নিচে থাকবে হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালুটা, ধরেন আমার ম্যাক্সিমাম ভ্যালু 10 আর মিনিমাম ভ্যালু হচ্ছে -5, তো নিচে এই দুইটার বিয়োগফল আমি পাবো হচ্ছে 15। আর উপরে থাকবে আমার ধরেন এই মুহূর্তে যেটা নিয়ে কাজ করছি সেটা ধরেন 2, তো 2 মাইনাস মিনিমাম ভ্যালুটা, তো 2 মাইনাস -5, তো 2 প্লাস 5 সমান 7, তো 7/15 এরকম কিছু আসলো না? তাহলে এই যে এই ভ্যালুটাই আমার স্কেলড ফিচার ভ্যালু হবে, যেটা 2 ছিল, 2টাকে আমি এখানে
ট্রান্সফর্ম করছি, এই ভ্যালুতে ট্রান্সফর্ম করছি। এবং ভালো করে যদি খেয়াল করেন কোনো ভ্যালুই আসলে 1 থেকে বেশি হতে পারবে না এবং 0 থেকে ছোট হতে পারবে না, এর মধ্যেই থাকবে। ঠিক আছে, তো এটা একটা ওয়ে। আরেকটা হচ্ছে ম্যাক্স অ্যাবসলিউট ভ্যালু স্কেলিং। এটা হচ্ছে আপনার ম্যাক্সিমাম যে ভ্যালুটা, যেমন এখানে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু ছিল 10, ঠিক আছে, তো সেটা দিয়ে আমরা সব ভ্যালুকে ভাগ করলাম, তো 2 কে 10 দিয়ে ভাগ করব, তো আমরা যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে 1/5। এর যদি -2 হতো তখন আমরা -1/5 পেতাম। বলেন তো এটার সাথে মিন ম্যাক্স স্কেলিং এর কোর পার্থক্যটা কোথায়? এটার রেঞ্জটা বুঝতে পারছেন? এটা কিন্তু নেগেটিভ স্যার ভ্যালু এখানে যদি হতে পারবে। স্যার যদি x মিনটা 0 হয় তাহলে মিন ম্যাক্স স্কেলিং আর ম্যাক্সিমাম অ্যাপ স্কেলিংটা একই হয়ে যাবে। হ্যাঁ, এক্স মিন যদি 0 হয় তাহলে মিন ম্যাক্স স্কেলিং আর ম্যাক্স মানে ম্যাক্স অ্যাপ স্কেলিং একই হয়ে যায়। আমরা টিপিক্যালি মিন ম্যাক্স স্কেলিং বা জেড স্কোর নরমালাইজেশন ইউজ করি, বাট ওই তো এখানে পার্থক্যটা হচ্ছে যদি আপনি চান যে আপনি -1 থেকে 1 এর মধ্যে রাখবেন, মানে সাইনটা আপনার কাছে ইম্পর্টেন্ট হয়, তখন ম্যাক্স অ্যাপ স্কেলিং একটা ভালো অপশন। আর এটা আমার খুব মানে আমি খুবই কমনলি ইউজ করি স্ট্যান্ডার্ডাইজেশন। এটা যেটা করে এটা হচ্ছে আপনার এই মুহূর্তে যে ভ্যালুটা আছে ধরেন 2, সেটা থেকে বিয়োগ করবে হচ্ছে মিন ভ্যালুটাকে। আপনার পুরা ফিচারের ধরেন মিন আমার এখানে 3, আর নিচে ডিভাইড করবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে, ধরেন 1.5, এই টাইপের কিছু একটা, তো -1/1.5 এই টাইপের কিছু একটা আসবে। এখানে বুঝতেই পারছেন যে এই ডেটাটা কিন্তু আবার মানে -1 থেকে 1 বা 0 থেকে 1 এর মধ্যে যে মানে ইয়ে থাকবে, মানে আবদ্ধ থাকবে তা না, বাট বেশিরভাগ ভ্যালু ওই 0কে সেন্টার করেই থাকে। এটা মোটামুটি স্ট্যান্ডার্ডাইজেশন হলে এইরকম একটা ডিস্ট্রিবিউশন পাওয়া যায়, ঠিক আছে, যেটা নর্মাল ডিস্ট্রিবিউশনকে ফলো করে। এই কারণে এটাকে জেড স্কোর নর্মালাইজেশনও বলা হয় আর কি, ঠিক আছে, ডেটাটাকে মিনের অ্যারাউন্ডে সেন্টার করে ফেলে এই জিনিসটাই। তো এই হচ্ছে মোটামুটি বিভিন্ন টাইপের স্কেলিং। এগুলোর কোনো না কোনোটা আমরা সাধারণত ইউজ করি, ইমেজ প্রসেসিংয়েও ইউজ করি, মেশিন লার্নিং ইউজ করে যে ইমেজের টাস্কগুলো করি ওখানেও ইউজ করি। এবং খেয়াল করে দেখেন স্কেলিংয়ের আগে আমার যে 3টা ফিচারের ডিস্ট্রিবিউশন দেওয়া আছে, যেমন এর কথা যদি আমরা চিন্তা করি, এটা হচ্ছে আমাদের -5 থেকে মোটামুটি +5 এর মধ্যে বেশি ছিল। হ্যাঁ, আমরা যদি এই সি এরটা দেখি, সি আবার -10 থেকে মোটামুটি 5 এর মধ্যে ছিল, আর বি হচ্ছে ওই 2 থেকে শুরু করে 12 পর্যন্ত এই টাইপের মধ্যে ছিল। তো বিভিন্নটা বিভিন্ন রেঞ্জে, আমি এদেরকে সিমিলার রেঞ্জে আনার চেষ্টা করছি। তো স্ট্যান্ডার্ডাইজেশনের পরে দেখেন সবগুলা কি সুন্দর করে মোটামুটি -2 থেকে 2 এর মধ্যে চলে আসছে। ট্রান্সফর্মড ভ্যালুগুলো দেখছেন, ইজি না? এবং দেখেন সেম কাজটা আমরা যদি মিন ম্যাক্স স্কেলিং দিয়ে করি, এটা স্ট্যান্ডার্ডাইজেশনের মতো এত ভালো আসে না, বাট এটাও মোটামুটি খুব ভালো কাজ করে, ঠিক আছে, অনেক সময়ই বেশ ভালো কাজ করে। দুই একটা পার্টিকুলার কেসে দেখা যায় একটু পারফরমেন্স খারাপ হয়েছে, বাট মোস্টলি ভালো কাজ করে। তো স্কেলিংয়ের কাজ হচ্ছে এটা মোটামুটি একটা রেঞ্জের মধ্যে নিয়ে আসা। এবং মিন ম্যাক্স স্কেলিং বলেই কিন্তু খেয়াল করে দেখেন এটা কিন্তু 0 থেকে 1 এর মধ্যে আবদ্ধ, বাট মানে স্ট্যান্ডার্ডাইজেশন এটা কিন্তু না, ঠিক আছে। আচ্ছা, আর নর্মালাইজেশন হচ্ছে ওই যে যেটা বললাম, যদি স্কিউড ডেটা হয় যেমন এটা, সেটাকে নর্মালাইজ করার পরে দেখেন কি সুন্দর ডিস্ট্রিবিউশন চলে আসছে, ঠিক আছে। তো নর্মালাইজেশনের যে ফর্মুলা একটা হচ্ছে এরকম, নর্মালাইজড ফিচারটা হচ্ছে অরিজিনাল ফিচার ডিভাইডেড বাই সামেশন অফ অল দ্য ফিচার্স স্কোয়ার্ড, এবং এরপর সেটাকে আবার রুট করা হয়, এটা ভাগ করলে যে ভ্যালুটা আসে সেটা, ঠিক আছে। আর L1 নর্মালাইজেশনে হচ্ছে এটা L2, কারণ 2 এর মানে ইয়ে অর্ডার 2 ইউজ করা হয়েছে 2 এর পাওয়ার, আর এখানে জাস্ট অ্যাবসলিউট ভ্যালু ইউজ করা হয়েছে বলে এটা L1 নর্মালাইজেশন। দুইটাই মোটামুটি সেম কাজ করে। তো এগুলো ইউজ করে আমরা নর্মালাইজেশনও করতে পারি যদি আপনার ডেটা দেখেন বেশি স্কিউড, অনেক ইমেজের ডেটা সেটেও এটা হয়ে থাকে, তখন এটা ইউজ করা যায়। তবে সাধারণত নর্মালাইজেশনটা আমরা খুব কম সময়ই ইমেজ প্রসেসিংয়ে ইউজ করি, আনলেস এক্সপ্লিসিটলি কোনো টাস্কের জন্য দরকার হয়, বাট জেনে দেখা ভালো। ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবলটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমি বললাম, ধরেন আমার এখানে অরিজিনাল ডেটা পয়েন্ট এক একটা টিমের এক একটা গেমে প্রাপ্ত পয়েন্টগুলো এখানে আছে। হ্যাঁ, তো দেখা গেল টিম এ একটা গেমে পেয়েছে 25 পয়েন্ট, আর একটা গেমে পেয়েছে 12 পয়েন্ট, টিম বি 15, 14, 19, 23, টিম সি 25, 29 এরকম বিভিন্ন পয়েন্ট পেয়েছে। এখন আমি যখন কম্পিউটারকে ডেটাটা দিব, কম্পিউটার তো অবভিয়াসলি এ বি সি ডি এগুলো পড়তে পারে না, 25কে না হয় সে বাইনারিতে কনভার্ট করবে, বাট এ বি সি ডি এগুলোকে তো পড়তে পারে না। তো আমি এগুলোকে এক একটা লেবেল এনকোড করব। এ কে আমি 0 এনকোড করলাম,
বি কে দিলাম 1, সি কে দিলাম 2। তো এখন সবগুলো নিউমেরিক্যাল ভ্যালু হয়ে গেছে না? এবার এটার বেসিসে আমরা কাজ করতে পারি। এখন লেবেলটা আসলে মানে লেবেল এনকোডিংটা আমরা আসলে কখন ইউজ করি, এটার একটা স্পেশাল ইউজ কেস আছে। যেমন ধরেন এইখানে আমি যদি আপনাকে ইউজ করি টিমের ভ্যালু এ এর বেশি নাকি সি এর বেশি, বলেন তো? সি এর বেশি ওভারঅল আছে। সি এর বেশি মানে পয়েন্টস এর হিসাবে না, কিন্তু আমি জাস্ট টিমের ভ্যালুটার কথা বলছি। আচ্ছা হ্যাঁ, সেক্ষেত্রে স্যার বায়াসড হয়, তখন নাকি হট হ্যাঁ, মানে এনকোডিং করে এখানে দিবে। কিন্তু দেখা যাচ্ছে সি কে আমি একটা হাই ভ্যালু অ্যাসাইন করেছি, তো কোনো কারণে তার যদি মনে হয় হাই ভ্যালু যেহেতু আমার ওইভাবে অ্যাসাইন করা উচিত, সে সি কে অ্যাসাইন করে বসে থাকবে। বাট এটা কি আসলে হয়তো সেন্স মেক বায়াস করে? করে আর কি। এটা কিন্তু কোনো সেন্স মেক করে না। টিমের নামের সাথে তো মানে কোনো বায়াস তৈরি আছে। হ্যাঁ নিউমেরিক্যাল কোনো রিলেশনই নাই, বাট আমাদের এখানে সেই রিলেশনটা তৈরি হয়েছে। তো এই কেসে আসলে আমরা যে লেভেল এনকোডিং করলাম এটা পুরোপুরি পারফেক্ট না। কখন পারফেক্ট হবে? আপনাদেরকে একটা ডেটা বাইনারি সেট দেখিয়েছিলাম না, যেমন ধরেন টেম্পারেচার হাই নাকি মডারেট নাকি লো, তখন এটা ভালো কাজ করবে না? হাইকে আমরা হয়তো 2 দিলাম, মডারেটকে 1 দিলাম, লোকে 0 দিলাম, তখন তো একটা রিলেশন আছে আসলে, হাইটা হচ্ছে লো থেকে বেশি আর মডারেটটা মাঝামাঝি, তখন এটা ভালো কাজ করবে। তো লেভেল এনকোডিং করা যায়, এটা অনেক সময় আসলে এই ধরনের এই ধরনের ক্যাটাগরিগুলোকে বলা হয় হচ্ছে নমিনাল ক্যাটাগরি। নমিনাল ক্যাটাগরি যেগুলোর একটা অর্ডার আছে, ঠিক আছে? তো বাট কোনো অর্ডার না থাকলে আসলে লেভেল এনকোডিং আমরা কম করি। ওই জায়গায় আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে ওয়ান হট এনকোডিং। এবং আপনাদেরকে আমি যে এর আগে যা দেখিয়েছিলাম ওই লাস্ট ক্লাসে আমরা যে সুপারভাইজ লার্নিং ইয়ের লজিস্টিক রিগ্রেশনের যে একটা লস ফাংশন দেখিয়েছি, সেখানে মাল্টি ক্লাস ক্লাসিফিকেশনের সময় আপনারা খেয়াল করে থাকবেন যে লস ফাংশনটা ছিল সেটা ছিল টি ইন্টু লগ অফ পি, এইরকম, ঠিক আছে, সামেশন অফ টি। তো এই ভ্যালুটা যখন 1 হবে তখন আমি এই লগ অফ পি এর ভ্যালুটাকে আমার লস হিসেবে কাউন্ট করব, আর এই ভ্যালুটা যখন 0 হবে এই পুরো জিনিসটাই কিন্তু 0 হয়ে যাচ্ছে আর কাউন্ট হচ্ছে না। এটা কখন পসিবল আসলে? যখন আপনার প্রত্যেকটা ক্যাটাগরির জন্য আলাদা আলাদা একটা কলাম থাকবে, তাই না? বুঝতে পারছেন? যেমন খেয়াল করে দেখেন, এখানে আমি বেসিক্যালি যেটা করেছি, টিম তো আমার টোটাল 3টা, তো 3টা টিমের জন্য আমি আলাদা আলাদা 3টা কলাম ক্রিয়েট করেছি। স্যার যে কয়টা লেভেল সে কয়টা ডিমেনশন, রাইট? হ্যাঁ, যে কয়টা লেভেল সে কয়টা ডিমেনশন অ্যাড হচ্ছে। এবং এটার কারণে যেটা হচ্ছে দেখেন, যেখানে যেখানে টিম 1 এর পয়েন্ট আছে সেগুলোতে শুধু টিম 1টাকে 1 করছি আমি, বাকি সবগুলো কি 0 হবে না? জি স্যার। স্যার এটা মেমরি বাড়ায় না অনেক? অবভিয়াসলি বাড়ায়। হ্যাঁ, এখানে ডিমেনশনালিটি বাড়ছে না, সো মেমরি বাড়ায়। কিন্তু ওয়ান হট এনকোডিং এ এই কারণে এটা একটা অনেক বড় ইস্যু ক্রিয়েট করে, বিশেষ করে যখন এনএলপির কিছু টাস্ক আছে, যখন আমরা মানে এক একটা ওয়ার্ডকে এক একটা ফিচার হিসেবে ইউজ করি। ওয়ার্ডের সংখ্যা যখন বেড়ে ধরেন 1 লাখ হয়ে গেল, তো প্রত্যেকটা ওয়ার্ডের জন্য এক একটা কলাম হয়, আমার ডিমেনশনালিটি কত বেড়ে যায় চিন্তা করেন। তো ওই 1 লাখ ডিমেনশন। হ্যাঁ, শুধু মানে একটা ইয়ের জন্য একটা সিঙ্গেল ওয়ার্ডের জন্যই আমার 1 লাখ ডিমেনশন। তো আমার যদি অনেক বড় একটা সিকোয়েন্স হয় তাহলে ডিমেনশন আরো অনেক বেশি বেড়ে যাবে। তো ওই সব কেসে ওয়ান হট এনকোডিং এর বিকল্প আমাদেরকে খুঁজতে হবে। বাট এই কেসে সমস্যা নেই, কারণ এখানে আমাদের লিমিটেড নাম্বার অফ ক্যাটাগরিজ আছে যেগুলো মেইনলি আমার টার্গেট। সো এইসব কেসে আমরা ওয়ান হট এনকোডিং করি। কেন ওয়ান হট সেটাও বুঝতে পারছেন, একবারে শুধু একটাই হাই থাকে বাকি সব লো, সো ওয়ান হট। ওকে, আর যেই টিমের করেসপন্ডিং পয়েন্ট সেই টিমটা হচ্ছে আমার 1 হবে, বাকিগুলো লো হবে। তো এই এনকোডিংটাকে আমরা বলি ওয়ান হট এনকোডিং। এটা অনেক বেশি ইউজ করা হয় আর কি, ঠিক আছে, ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবলকে ইয়ে করার জন্য, এনকোড করার জন্য। তো এই দুইটা আমরা আসলে অনেক বেশি ইউজ করব। একটু কম কিছু জিনিস ইউজ করা হয় বাট আছে, যেমন ধরেন এখানে একটা মানে প্লট দেখতে পাচ্ছেন যে এইজ এবং কি পরিমাণ মানুষ আমার আসলে আছে ওই এইজ গ্রুপের, সেটা এখানে দেওয়া হয়েছে। এখন এখানে পার্টিকুলার এক একটা এইজ দেওয়া হলে যেটা সমস্যা হয়, আসলে খুব হিজিবিজি হয় এইসব প্লট। তো আমরা অনেক সময় যেটা করি, এই যে 13 আর 20 এই দুইটা মিলায় একটা, 23 আর 29 মিলে একটা, 32 আর 34 39 মিলে একটা, 44 থেকে 65 মিলে একটা, এরকম বিভিন্ন গ্রুপ বানিয়ে ফেলি কাছাকাছি বয়সীদেরকে নিয়ে বা কাছাকাছি ভ্যালুজ নিয়ে, ঠিক আছে?
এটা করার কারণে দেখেন আপনার একটা মোটামুটি কন্টিনিউয়াস ভ্যারিয়েবল, যেমন ধরেন টেম্পারেচারের নিয়ে যদি আমরা কাজ করি সেটা তো কন্টিনিউয়াস, যে কোনো ভ্যালু হতে পারে। বাট আমি যদি এখন এটাকে ভাগ করে ফেলি যে 0 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস, 10 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস, তাহলে লিমিটেড হয়ে গেল না 20 থেকে 30? তাহলে কিন্তু আমার ক্যাটাগরিটা নির্দিষ্ট সংখ্যক ক্যাটাগরি আসবে এখন, ঠিক আছে? তো এই যে ডিসক্রিটাইজেশনের একটা ওয়ে, এটার মাধ্যমে কিন্তু আমরা একটা কন্টিনিউয়াস ভ্যারিয়েবলকে মানে ডিসক্রিট বানিয়ে ফেলছি। কিভাবে করছি? আমরা জাস্ট একটা পার্টিকুলার রেঞ্জের সব কন্টিনিউয়াস ভ্যারিয়েবলকে একটা ভ্যালুতে অ্যাসাইন করছি, একটা বিনে আমরা ফেলছি সবগুলোকে, দেখতে পাচ্ছেন? তো এই জিনিসটাকে বলা হয় বিনিং। এটার মাধ্যমে আমরা আসলে ওই তো কন্টিনিউয়াস থেকে ডিসক্রিটে নিয়ে আসতে পারি, এবং এটা অনেক বেশি ইউজ হয় বিভিন্ন কাজে। একটা এক্সাম্পল হচ্ছে বিনিংয়ের একটা এক্সাম্পল হচ্ছে আমাদের ইমেজকে রিসাইজ করতে আমরা যেটা ইউজ করি। এখানে 6x6 একটা ইমেজ আছে, আমার ধরেন মেমোরি শর্টেজ আছে, আমি এটাকে 3x3 বানাবো। তো আমরা যেটা করি আসলে, আমরা ওই 6x6 ইমেজের একটা 2x2 ব্লক নিয়েছি, ঠিক আছে? 2x2 ব্লক নিয়ে সেই ব্লকগুলোর যে টোটাল পিক্সেল ভ্যালু সবগুলোকে যোগ করে আমরা বসিয়ে দিয়েছি এখানে। হ্যাঁ, চাইলে যোগের জায়গায় আমরা ম্যাক্সিমামটাও নিতে পারতাম বা এভারেজটাও নিতে পারতাম, বাট এটাও এক ধরনের বিনিং। আমি হচ্ছে একাধিক ভ্যারিয়েবলকে এক একটা গ্রুপে ফেলে দিয়েছি, এখানে এই কেসে লোকেশন ওয়াইজ, ঠিক আছে? তো এটার কারণে আমার ইমেজটা রিসাইজ হয়ে গেল, ঠিক আছে? ইমেজের ক্ষেত্রে এটাকে আমরা বিনিং বলছি। তো এই ধরনের অনেক কিছু আমরা করি। এরপর আমরা লগারিদমিক ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করতে পারি। যেমন ধরেন এখানে দেখেন আমার এটা একটা মেল স্পেকট্রাম, আপনাদেরকে যেটা বলছিলাম, বেসিক্যালি একটা অডিও সিগন্যালের মানে ফ্রিকোয়েন্সি ডোমেইন এবং টাইম ডোমেইন রিপ্রেজেন্টেশন একসাথে। তো এটাতে লগারিদমিক ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করার আগে একটা আছে, এটা দেখে কিছু বোঝা যাচ্ছে? ফুল ব্ল্যাক মনে হচ্ছে না? আসলে ডেটা কিন্তু আছে, বাট সেটা মোটামুটি খুব লো রেঞ্জে, তো এটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। তো আমরা যদি এখানে লগারিদমিক ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করি, মানে 10 এর পাওয়ার অনুযায়ী আমরা এটাকে প্লট করি, সেম রেঞ্জ বা 10 এর পাওয়ার অনুযায়ী, এখানে দেখেন 0 এর পর ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট না করে 0, 2000, 4000, 6000 এভাবে না গিয়ে 0, 64, 128, 256, 512, 1024 এভাবে দ্বিগুণ দ্বিগুণ করে যদি আগাই, লগারিদমিক স্কেলে যাই, তখন দেখা যায় আরও অনেক সুন্দরভাবে ফিচারটা ফুটে ওঠে। এবং এই জিনিসটা নিয়ে যদি আমরা আসলে মেশিন লার্নিং টাস্ক মানে একটা সিএনএন অ্যাপ্লাই করি, দেখা যায় ফার বেটার রেজাল্ট আসে, ঠিক আছে? তো লগারিদমিক ট্রান্সফরমেশনও এরকম মেশিন লার্নিং টাস্কে আসলে ডেটা ইনপুট দেওয়ার আগে অনেক বেশি কাজে আসে এবং আমরা ইউজ করি। এরপর আসে হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেইন ট্রান্সফরমেশন। খুবই কমনলি আমরা এই জিনিসটা করি, আপনারা দেখেছেন এইগুলা। আমরা মানে অলরেডি ফ্রিকোয়েন্সি ডোমেইন ট্রান্সফরমেশন, ফুরিয়ার ট্রান্সফর্ম, এরপর ডিসক্রিট কোসাইন ট্রান্সফর্ম। ডিসক্রিট কোসাইন ট্রান্সফর্ম আপনাদেরকে আমি আসলে পড়াইনি, বাট আইডিয়াটা চাইলে দেওয়া যেত। যাই হোক, এই রকম বিভিন্ন টাইপের ট্রান্সফরমেশন আমরা আসলে অ্যাপ্লাই করতে পারি এবং সেগুলোকে আবার ফিচার হিসেবে ইউজ করতে পারি। ইনফ্যাক্ট আমার আন্ডারগ্রেড থিসিসে আমি কিন্তু এই যে যেমন ফাস্ট ফুরিয়ার ট্রান্সফর্ম, এরপর শর্ট টাইম ফুরিয়ার ট্রান্সফর্ম, এই ধরনের কাজকর্ম, এই ধরনের কিছু ফিচার আমরা এক্সট্র্যাক্ট করে সেগুলোকে আমাদের এমএল মডেলের স্লিপ স্টেজ রেকগনিশনের জন্য এমএল মডেল আমরা ফিচার হিসেবে ইউজ করেছিলাম। তো এই টাইপের ট্রান্সফরমেশন করেও কাজ করা যায়, ঠিক আছে? আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাতে পারি ওয়েভলেট ট্রান্সফর্মের। ওয়েভলেট ট্রান্সফর্ম হচ্ছে অনেকটা ফুরিয়ার ট্রান্সফর্মের মতোই। ফুরিয়ারে আমরা তো অনেকগুলা সাইনুসয়েডের যোগফল হিসেবে আমরা ইয়ে করি, তাই না? অনেকগুলো সাইনুসয়েডের যোগফল হিসেবে আমরা একটা সিগন্যালকে প্রকাশ করি। তো ওয়েভলেটে এটার জায়গায় আমরা যে বিল্ডিং ব্লকটা ইউজ করি সেটা হচ্ছে ছোটোখাটো কিছু সিগন্যাল, এগুলোকে ওয়েভলেট বলে। এরকম অনেকগুলো ওয়েভলেটের যোগফল হিসেবে আমরা একটা সিগন্যালকে প্রকাশ করতে পারি, এবং এটা লোকেশন ওয়াইজ অ্যাপ্লাই করা হয়, যে কারণে নন স্টেশনারি ডেটার ক্ষেত্রে এটা খুব ভালো কাজ করে। এবং এখানে দেখেন আমরা এই টপ লেফটের যে ইমেজটা, এই ইমেজটার উপর বিভিন্ন ডিরেকশনে ওয়েভলেট ট্রান্সফর্ম বিভিন্ন সেটিংসে অ্যাপ্লাই করে বিভিন্ন টাইপের ফিচার্স এক্সট্রাক্ট করতে পেরেছি। বিশেষ করে এই যে টপ রাইটের ইমেজটা খুব ভালো শেপটা দেখাতে পারছে আমাদেরকে, ঠিক আছে? এটা আবার আপনি একটা এমএল মডেল হয়তো ইনপুট হিসেবে, এক্সট্রা ইনপুট হিসেবে, এক্সট্রা মোডালিটি হিসেবে ইউজ করতে পারবেন। তো এই জিনিসগুলো ওয়েভলেট ট্রান্সফর্ম, জাস্ট নামটা বলে রাখলাম। এগুলো আপনাদের যদি কখনো মনে হয় এই জিনিসটা হয়তো কাজে আসতে পারে, একটু সার্চ করে দেখবেন এবং ইউজ করবেন ফিউচারে।